মন পতঙ্গ ইটস আ লাভ লেটার ফ্রম আস টু দ্য সিটি অফ ক্যালকাটা। ছবির প্রোটাগনিস্ট দুটো একদমই পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ডের দুটো ছেলে মেয়ে যারা জিততে চায়। There are controversies in the film. কোভিড এসে যাতে ছবিটা আটকে যায়, তাতে কালকক্ষ তৈরি হয়। কোভিড না এলে কালকক্ষর মতন ওরকম একটা এক্সিস্টেন্সিয়াল হরর ছবি যেটি হতো না। বুসান ইজ আ ফেস্টিভ্যাল উইচ মূল ফোকাসটা থাকে নতুন ফিল্ম মেকারদের ওপর। মানে নিয়তির মারপ্যাচে শেষে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ছিল, যেটা আমরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিয়ে এসেছি। একটা জাতি হিসেবে বাঙালির দুর্ভাগ্য, আমরা নিজেদেরকে সেলিব্রেট করতে জানি না। একটা রবীন্দ্রনাথ, একটা সত্যজিৎ রায়, একটা ঋত্বিক ঘটক শিখে রেখেছি, কারণ সেগুলো বিদেশিরা শিখিয়ে দিয়েছে। বানানোর ইচ্ছে অ্যাভেঞ্জার্স, তো আমাকে সেই টাকাটা তো দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোজপুরি সিনেমার বাজেট বাংলা সিনেমার চেয়ে বেশি। পোস্টারে কবে রিলিজ করছে, কোন হল লেখা যায় না, আমরা জানতেই পারি না, তো কি পাবে লিখবে, আসে লাস্ট মোমেন্টে আসে। তো এবারে আমাকে তো যারাই কালকক্ষ দেখতে চায় বা মন পতঙ্গ দেখতে, তারা বলছে নেটফ্লিক্সে আসবে না। নেটফ্লিক্স লোক তো জানে না যে বাংলা সিনেমা নেটফ্লিক্স নেয় না। নমস্কার। বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দের দিন কাটাচ্ছেন। তো আনন্দ থেকে মনে পড়লো আমাদের জীবনের আনন্দের একটা খুব বড় পার্ট সিনেমা। তো এই ডিসেম্বর মাসে বাংলায় খুব বড় বড় কিছু বড় বাজেটের বাংলা সিনেমা আসছে এবং বাইরেও সব জায়গাতেই আসছে, ক্রিসমাস স্পেশাল। তো বাংলা ছায়াছবি পাশে দাঁড়াতে হলে সব ধরনের বাংলা ছায়াছবিতে আপনাদের দেখতে হবে। তো এরকমই একটা স্বাধীন ছায়াছবি যাকে বলা যায়, ইন্ডিপেন্ডেন্টভাবে কিছু ডিরেক্টর নিজেদের মতো চেষ্টা করেন লো বাজেট কিছু সিনেমা বানানোর। তো সেই জার্নিটা আমরা শুনবো। এরকমই একটা সিনেমা আসছে কালকে, মন পতঙ্গ। তাদের যিনি ডিরেক্টর, তাদের কিছু বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল কালকক্ষ, প্রচুর পুরস্কার পেয়েছে এবং সিনেমাটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, হয়তো অনেকেই দেখেছেন সিনেমাটা। তো তাদের ডিরেক্টর আজকে আমাদের সঙ্গে আছেন, তারা তাদের সিনেমা নিয়ে কথা বলবেন। তা চলুন আলাপ শুরু করি আপনাদের সঙ্গে, আমাদের অতিথি রাজদীপ বাবুর সঙ্গে এবং শর্মিষ্ঠা ম্যামের সাথে। নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছো? একদম দারুণ। বিন্দাস, খুবই তো ভালো। খুবই ভালো। আসতে অসুবিধা হয়নি? না, না। একদম না। তো রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি, এনারা এর আগেও আমাদেরকে কালকক্ষ বলে একটা সিনেমা উপহার দিয়েছেন এবং আরও অনেক শর্ট ফিল্ম করেছেন ওনারা, যেটা আমরা শুনবো একটু পর। তাহলে আমরা কালকে সিনেমাটা নিয়ে কথা বলে নিই, মন পতঙ্গ। অবশ্যই। তো মন পতঙ্গ কী ধরনের সিনেমা বা আমরা কি এক্সপেক্ট করতে পারি? মন পতঙ্গ মানে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, এটাই সিনেমাটা সম্বন্ধে বলার। এবং একটা প্রচণ্ড দ্রুত গতির সিনেমা। ইটস আ লাভ লেটার ফ্রম আস টু দ্য সিটি অফ ক্যালকাটা। ছবির প্রোটাগনিস্ট দুটো একদমই পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ডের দুটো ছেলে মেয়ে, কিন্তু যারা পিছিয়ে পড়ে থাকতে চায় না, যারা জিততে চায়। এবং এই শহরের বুকে তারা একদম পথে থাকে, রাস্তায় থাকে, এবং সেই রাস্তা থেকে তারা রাজপ্রাসাদে পৌঁছতে চায়। এবং সেই পৌঁছানোর জন্য তাদের কি কি করতে হয় এবং আদৌ তারা সেই রাজপ্রাসাদে পৌঁছতে পারে কিনা। এবং তাদের একটা স্বপ্ন আছে, যেখানে তারা থাকে তার সামনে একটা বিশাল সিংহাসনের মতো চেয়ার আছে, সেই চেয়ারে তারা একদিন রাজা রানী হয়ে বসতে চায়, এবং সেই বসাটা তাদের কোনোদিন সার্থক হয় কিনা। এটাই সিনেমার গল্প। এবং সিনেমাটা ইটস ভেরি জনরা ব্রেকিং। মানে একভাবে সিনেমাটা শুরু হয়, তারপরে ফিল্ম নোয়ার, ক্রাইম রয়েছে, ইরোটিকা রয়েছে, এবং তারপরে একটা সোশ্যাল রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, একটা দুটোই সবকিছু রয়েছে, রয়েছে। দুটোই রয়েছে। এবং তার সঙ্গে গান রয়েছে, নাচ রয়েছে, ক্রাইম রয়েছে। তো দের ইজ আ লট অফ, ইটস আ হোল প্যাকেজ বলা যেতে পারে। বাহ, বেশ সুন্দর একটা প্যাকেজের সিনেমা। তো যদি দর্শকরা ট্রেলার না দেখে থাকেন, অবশ্যই ট্রেলারটাকে দেখে আসবেন। বেশ ছাপ ফেলে যাবে ট্রেলারটা আপনাদের, আমি সেটা সিউরিটি দিতে পারি। তো শর্মিষ্ঠা দি, তুমি একটু বলো তোমার সিনেমা করার, মানে এই সিনেমাটার পেছনের মোটিভ কী ছিল? এই সিনেমাটার পেছনে প্রথম কথা, তুমি ট্রেলারটা যেহেতু তুললে, হুম, দর্শকদের ডেফিনেটলি বলে রাখা ভালো যে ট্রেলারটা কিন্তু পুরো অর্গ্যানিক ওয়েতে, হুম, মানে 4 লাখ ছাপিয়ে তার ভিউয়ারশিপ হয়েছে, যেটা কিন্তু ইন জেনারেল আজকের দিনে দাঁড়িয়ে হয় না। মানে নানান রকম মেকানিজম আছে, বুস্টিং প্রসেস আছে, আমাদের সেই ধরনের কোনোটাই মানে করাও হয়নি, করা সম্ভবও হয়নি বা করতেও হয়নি। ৩টেই অ্যাপ্লিকেবল এখানে। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা কিউরিওসিটি ছবিটা নিয়ে, ছবিটা যে জনরা ব্রেকিং এবং গ্রাউন্ড ব্রেকিং, এইটা কোথাও তার আভাসটা কিন্তু দিচ্ছে।
এবং এই ছবিটার সাথে যেটা তুমি মানে ইন্ট্রোডাকশনে বলোনি, আমি বলে দিই। এই ছবিটা গত বছর 29th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে ফর দ্য বেস্ট বেঙ্গলি ফিল্ম ইন দ্য বেঙ্গলি প্যানোরামা সেকশন। তো এটা কিন্তু তার সাথে একটা অ্যাডেড এবং এটার একটা দীর্ঘ ফেস্টিভ্যাল জার্নি 1 বছর ধরে করেছে এবং ভীষণই সমাদৃত, মানে চর্চিত হয়েছে। দেয়ার আর কন্ট্রোভার্সিজ ইন দ্য ফিল্ম এবং দেয়ার আর ওই যে পাথ ব্রেকিং যে ব্যাপারটা, মানে এই অ্যাসপিরেশনটাই যে ফুটপাতে বাস করে আমি তার সামনের আলিশান একটা শোরুমের সব থেকে দামি সিংহাসনওয়ালা চেয়ারে রাজারানী হয়ে বসবো, এই যে অ্যাসপিরেশনটা, এটা কোথাও সাবিরেরও অ্যাসপিরেশন, শর্মিষ্ঠারও অ্যাসপিরেশন বা রাজদীপেরও অ্যাসপিরেশন, যে আমরা সবাই উই ওয়ান্ট টু ক্লাইম্ব আপ দ্য ল্যাডার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ছবিটার যে কানেকশনটা উইথ দ্য অডিয়েন্স আমাদের মনে হয় অনেক বৃহৎভাবে হতে পারে, যদি ছবিটা ঠিকঠাকভাবে গৃহে পৌঁছয় তোমাদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড অফ যে মাউথের হ্যাঁ, মাধ্যমে। ওয়ার্ড অফ মাউথ বলো বা মানে বিভিন্ন ধরনের চ্যানেলস, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা এই ধরনের পডকাস্ট হোক, সংবাদ মাধ্যম হোক, এবং আমরা যেটা করছি যে পথে নেমে একদম রাস্তায় যারা, মানে রাস্তার মানুষ বলতে এটা বলতে চাইছি যে রাস্তায় তুমি হাঁটছো, তোমার সাথে আমি কানেক্ট করে কথা বলবার চেষ্টা করছি, যেরকম একটা ছবি আসছে এবং কলাকুশলীরাই কিন্তু হেঁটে বেড়াচ্ছে উইথ প্যাম্পলেটস, লিফলেটস। কেননা এই ছবিটার মধ্যে প্রচুর নতুন মুখ রয়েছে। মানে এখানে যেরকম খুব স্বনামধন্য ম্যাভারিক লিজেন্ডারি অ্যাক্টর সীমা বিশ্বাসের মতন মানুষ কাজ করেছে, তেমনই ডেফিনেটলি শুভঙ্কর বৈশাখীকে কেউ চেনে না, তো তারাও রয়েছে। তো সেই কানেকশনটা কিন্তু এইভাবেও তৈরি করবার আমরা চেষ্টা করছি একটা ব্যতিক্রমীভাবে। তো ছবিটার মানে ক্রমিক হওয়ার যে আম, কি বলবো ইনসেপশনটা, সেটা বোধহয় ছবিটার মানে মূল জার্নিটার একদম শুরু থেকেই ছিল। কেন ছবিটা আমাদের সেই অর্থে ডেবিউ হওয়ার কথা ছিল অ্যাজ আ ফিচার ফিল্ম। 2020-তে যখন অরোরা ফিল্ম কর্পোরেশন বলে তোমরা বড় ছবি করার দিকে এগো, আমাদের এই অডিশন প্রসেস, কাস্টিং এগুলো মোটামুটি কিন্তু তখন থেকে হয়ে গিয়েছিল। কিন্তু কোভিড এসে যেতে ছবিটা আটকে যায় এবং তাতে কালকক্ষ তৈরি হয়, যেটার কিন্তু কোনো ধরনের কোনো পরিকল্পনাই আমাদের ছিল না। মানে কোভিড না এলে কালকক্ষর মতন ওরকম একটা এক্সিস্টেন্সিয়াল হরর ছবি, যেটা জাতীয় পুরস্কার অবধি তার জার্নিটা নিয়েছে, সেটা তৈরি হতো না এবং এটা স্থগিত হয়ে যায়। এটা আবার রিভাইভ করার আমরা সুযোগ পাই মোটামুটি দুধাপের কোভিড যখন পেরিয়ে মানুষ একটা মনে করেছে যে সে একটা সুস্থ আবহাওয়া এবারে বাঁচতে পারবে, তখন আমরা আবার রিভাইভ করার কথা ভাবি এবং সেটা আগামীকাল রিলিজ হচ্ছে। খুব ভালো লাগলো গল্পটা শুনে। তো কোভিডের সময় থেকে শুরু করেছো, তারপর একটা সিনেমা হচ্ছে, আর মাঝে তোমরা একটা মাস্টারপিস বানিয়ে ফেলেছো অ্যাক্সিডেন্টালি কাজ করতে গিয়ে বলছো। তো ভাবতেই ভালো লাগছে। কোভিডটাকে যদি অ্যাক্সিডেন্ট ধরা হয় তাহলে সেটা সেই, কেননা কালকক্ষ না হলে তো হওয়া সম্ভবই ছিল না, কেন ওই ধরনের একটা আইডিয়াই মাথাতে আসতো না, সত্যি কথা বলতে গেলে। কালকক্ষ যারা দেখেছেন বা অ্যাটলিস্ট যারা ট্রেলার দেখেছেন, তারা জানেন যে সিনেমাটার কতটা ডিফারেন্টভাবে শ্যুট করা, এডিটিং কতটা ভালো। এবং কালকক্ষ বলতে শুরু হয়েছিল ভূষণ ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে, একদম একদম। একদম যেটা মানে পৌঁছানোটাই খুব বড় ব্যাপার একদম, সবার মানে কাছে। সেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড একটা, কিরকম মানে একটু বলো, কারণ ভূষণ ইজ পাঁচটা, কানসের একদম কানসের পর বাকি যে কটা ফিল্ম ফেস্টিভ্যাল ধরা হয় 4-5টার মধ্যে, তার মধ্যে তার মধ্যে একটা ভূষণ। একদম। এবং শুধু যেটা বলার মানে বিষয় এখানে যে বুসানের এটা কিন্তু নিউ কারেন্টস সেকশনে ছিল, যেটাই অনলি কম্পিটিশন সেকশন ফর মানে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের হুম। বিভিন্ন ধরন থাকে। একদম তো বুসান ইজ আ ফেস্টিভ্যাল যেখানে মূল ফোকাসটা থাকে নতুন ফিল্ম মেকারদের ওপর। মানে অনেক ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে বড় বড় সেলিব্রেটেড ফিল্ম মেকারদের তেলে মাথায় তেল দেওয়া হয়, তো বুসান ইজ আ ফিল্ম ফেস্টিভ্যাল উইচ শোকেসেস নিউ পিপল। ওয়াও। সো মানে ওদের মেন কম্পিটিশনটাই হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ফিল্মের জন্য। তো টু বি পার্ট অফ দ্যাট ওয়াজ মানে রিয়েলি, মানে কি বলবো, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যবশত কোভিডের জন্যই আমাদের বুসান যাওয়া হয়ে ওঠেনি। কেন তো ওই সময় হ্যাঁ ভীষণ কড়াকড়ি ছিল হ্যাঁ এবং মানে ওখানে গেলেই ওই 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো, মানে নানান রকম প্রোটোকলস ছিল, দুই হুম, দেশের হুম, মধ্যেই হুম। ছিল। তো সেটা যদিও দুটো ভ্যাকসিন তখন আমাদের নেওয়া হয়ে গেছিলো, বাট স্টিল উই কুড নট মেক ইট ফিজিক্যালি টু বুসান। তো
সেটা হয়নি কিছু মানে তারপরে বস্টনে যখন সিলেক্ট হয় সেখানে তন্নিষ্ঠা অ্যাজ বেস্ট ফিমেল অ্যাক্টর হিসেবে উইন করে, তাতেও কেউ যেতে আমরা কিন্তু ফিজিক্যালি পারিনি মানে লিটারালি ঢাকাতেও যখন সিলেক্টেড হয় সেটাও আমরা গিয়ে উঠতে হ্যাঁ, পারিনি, মানে সেটা যাওয়ার মানে আমাদের টিকিট ভিসা ফিকিট সব সব কাটা হয়ে সব গেছে। হয়ে গেছে, কিন্তু তখন লাস্ট মুহূর্তে বলে তখন থার্ড ওয়েভ থার্ড কি একটা ওয়েভের জন্য, ওয়েভ হ্যাঁ এলো, হ্যাঁ থার্ড সো ওয়েভ ভীষণ আমরা রকম স্টপ। ভাবে সেটা কিন্তু ওই মানে বোধহয় এত মানে নিয়তির মারপ্যাচে শেষে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ছিল, যেটা আমরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিয়ে এসেছি। এটা আমাদের গর্বের ব্যাপার প্রচন্ড রকম ভাবে। না, এটা একটা আলাদা আবেগ হয়তো ডেফিনেটলি, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা এর আগেও পেয়েছি। হুম। আমরা প্রণব মুখার্জির হাত থেকে আমাদের প্রথম জাতীয় পুরস্কারটা নিয়েছিলাম, কোন সিনেমার জন্য সেটা? সেটা একটা ডকুমেন্টারি ছিল, কি নাম ছিল? অ্যাট দ্য ক্রস রোডস নন্দনবাগচি লাইফ অ্যান্ড লিভিং। আমরা ইউটিউবে পাবো এটা? ইউটিউবে ডিরেক্টলি পাবে না, কিন্তু আমি লিঙ্ক শেয়ার করতে পারি। আচ্ছা। মানে এটা হচ্ছে মানে 80s এ যারা রক মিউজিশিয়ানস এই ইস্টার্ন ইন্ডিয়া থেকে উঠেছিলেন, তার সেন্টারে নন্দনবাগচিকে রেখে বাহ, ইংলিশ সেটা মিউজিক দারুণ নিয়ে যারা topic, হ্যাঁ। চর্চা করতো এবং হ্যাঁ। পার্ক স্ট্রিট যে একটা হাব ছিল হুম। সেইটাকে মানে মাথায় রেখে ওনার 60th বার্থ অ্যানিভার্সারিটাকে কেন্দ্র করে পুরো এটা সাজানো হয়েছিল। মানে এটাতে অমিত দত্ত, অঞ্জন দত্ত, কার্লটন কিটো তখন বেঁচে ছিলেন, লু হেল্ট, এরা সব মানে আমি ফিচার এখানে একটা করেছে। জিনিস অ্যাড করব, এটা জাতি হিসেবে বাঙালির দুর্ভাগ্য যে অ্যাজ বাঙালি আমরা নিজেদেরকে সেলিব্রেট করতে জানি না। মানে আমরা ওই একটা রবীন্দ্রনাথ, একটা সত্যজিৎ রায়, একটা ঋত্বিক ঘটক শিখে রেখেছি, কারণ সেগুলো বিদেশিরা শিখিয়ে দিয়েছে। আমরা তারা কিন্তু জীবতের সাথে কিছু পায়নি। ঋত্বিক হ্যাঁ, ঘটকের তো সিনেমা তাই ফেল ছিল। জন্য হ্যাঁ, আমরা ঋত্বিক এখন ঘটক তো ওদের কিছুই নিয়ে পায়নি। নাচি, হুম। ঠিক আছে? এবার এত রত্ন ছড়িয়ে আছে, উই নেভার ইভেন বদার টু লুক অ্যারাউন্ড। মানে আজকে পুরো বম্বের যে ফিল্ম স্কোরিং হয় তার রুটস কিন্তু রয়েছে কলকাতাতে, এবং এই রুটসটা রয়েছে হচ্ছে এই জেনারেশনের মধ্যে। আজকে যে আমরা বাংলা ব্যান্ড শুনি, তো ব্যান্ড স্টার্টেড ইন কলকাতা উইথ ইংলিশ ব্যান্ডস, যেটা ইংলিশে দর্শক অত নেই বলে ইট ট্রান্সফর্মড ইন্টু বাংলা ব্যান্ডস। তো এই ইতিহাসগুলো নিয়ে কেউ জানেও না, নোবডি ইজ বদার্ড টু নো। আমি অনেস্টলি বলছি, আমরাও জানতাম না। উই আর ভেরি ফরচুনেট দ্যাট এই ডকুমেন্টারিটা করবার সুযোগ আমাদের কাছে আছে, এবং এই সব গ্রেট মানুষদের যাদের আজকে রাস্তায় তারা ঘুরে বেড়ান এবং নোবডি ইভেন রিকগনাইজেস দেম অ্যাজ গ্রেট, তাদের সঙ্গে মানে সাক্ষাৎকার হওয়ার মানে সৌভাগ্যটুকু আমাদের হয়। এবং এটা মানে জাতীয় স্তরে অফকোর্স রেকগনাইজড হয়। এটা আমরা এই অ্যাওয়ার্ডটা আমরা 2014-তে পেয়েছিলাম। অ্যাবসলিউটলি, এবং এটাও 2013-তে আমরা এক্সপেক্ট করিনি, কারণ হ্যাঁ, তখন আমাদের টাকা পয়সার অবস্থা এতই খারাপ, এবং তখন এমনি ডিভিডি ফিভিডিতে যেত না রাষ্ট্রীয় মানে জাতীয় পুরস্কারের জন্য পাঠাতে হলে। তখনকার দিনে এক ধরনের টেপ ছিল, বিটা টেপ, হ্যাঁ। সেটাও আমরা আগে আর একটা জায়গায় পাঠিয়েছিলাম, সেটা হাফ চলা অবস্থায়, মানে ইট ওয়াজ নট ফ্রম দ্য বিগিনিং। হুম। মানে ওই টেপগুলো এরকম হতো যে যেখানে তুমি শেষ করবে তারপরে আবার চালালে ওইখান থেকে চলতে আরম্ভ করবে, তোমাকে রিওয়াইন্ড করতে হবে। তো এরকম একটা হাফ ওয়াউন্ড টেপ আমরা পাঠিয়েছিলাম, কারণ আমাদের যদি ওটাকে আবার রিওয়াইন্ড করে পাঠাতে হতো তাহলে আমাদের একটা স্টুডিও ভাড়া করতে হতো, সেটা খরচা সাপেক্ষ। সো উই মানে কুডন্ট সেখানে অ্যাফোর্ড দ্যাট। রিওয়াইন্ড করে তারপরে আমাদের কথা আমরা বললাম যে না ঠিক আছে, যেটা এটাই আমাদের কাছে আছে, আমরা সাবমিটটা তো করে দিই। হ্যাঁ, and so they rewound and gave us that award. তো Wow. তারা শুধু রিওয়াইন্ড করেনি, তারা জুরি প্যানেল, অত বড় একটা জুরি প্যানেল তারা দেখেছে, তারপরে সেটা তাদের মনে হয়েছে এবং সেখান তো থেকে এবার অনেকেই বলে যে সব অ্যাওয়ার্ড ফাংশনস স্কিউড থাকে, পলিটিক্স থাকে, এই থাকে। আমি বলছি না যে থাকে না, কিন্তু দেয়ার আর ইনস্ট্যান্সেস when people actually find out right content and they take the effort to find out right content and recognize it. বাহ, মানে খুব সেটা হয়তো কালকক্ষর ক্ষেত্রেও খুবই প্রযোজ্য, কেননা না হলে ওই জাতীয় একটা ছবি যেটা মানে যেটা একদমই বাকি চলমান ছবি মতন নয়, মানে সেটা মানে আমাদের মন পতঙ্গ দেখলে মন পতঙ্গের মধ্যেও ডেফিনেটলি আগেনস্ট দ্য উইন্ড সবকিছু অনেক কিছুই আছে, বাট স্টিল দ্য ন্যারেটিভ ইজ আ ফ্রি ফ্লোয়িং ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা কিন্তু একটা গল্প স্টোরি টেলিং এর ন্যারেটিভের মতন, যেটা কালকক্ষ নয়। তো মানে মন পতঙ্গে দর্শক দেখলে একটা মুখরোচক মানে
ওঠা যাচ্ছে না এরকম একটা গল্প পাবে। কিন্তু কালকক্ষয় তো সেটা নয়। মানে গল্পটার মধ্যেই অনেক ঘোর-প্যাচ আছে যেটার মধ্যে ঢুকতে হয়তো একটু ইনিশিয়েশন লাগে। হ্যাঁ, এবং সেখানেই অনেকেই সেখান দ্বারা রিপালসিভ হয়ে গিয়ে তাদের বোরডম মনে হতে পারে। তো সেই জায়গা থেকে ওটা রেকগনাইজড হওয়া অফকোর্স মানে সেটা যে কারণে আমি এই ব্যাক স্টোরিটাতে গেলাম যে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে নেওয়ার মধ্যে একটা আলাদা আবেগ আমাদের জড়িয়ে আছে। যে আর ওনাকে বাই দ্য ওয়ে মানে কিছু মানুষ মানে আমরা সেগুলো বিশ্বাস করিনি। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার প্রায় ১ বছর আগে তারা আমাদের বলে দিয়েছিল, "এটা তোমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছই। নন বেঙ্গলি, বাঙালি নয়। নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম গেটিং দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড।" আমি বলছি, "কি বলছে?" তো তাই না, হয়। এটা বেশ গর্বের দিন তোমাদের জন্য। তো ন্যাশনাল অ্যাওয়ার্ডে তোমাদের বোধহয় বেস্ট পিকচার ছিল না মোস্ট প্রবাবলি? হ্যাঁ, বেস্ট বেঙ্গলি ফিল্ম বেস্ট হিসেবে বেঙ্গলি ফিল্ম। হ্যাঁ, ২০২১ মানে ২৩ এ আমরা অ্যাওয়ার্ডটা পাই। কিন্তু ফিল্মটা মেড তো ২১ হয় সালে। ২১ সালে। ওটা তো ডিলে হয়েছিল পরে। ডিলে হয়েছিল কোভিডের জন্য। কোভিডের জন্য। জেনারেলি হয় কি যে বছরের ফিল্ম থাকে তার পরের বছরের হুম। মে মাসে ন্যাশনাল অ্যাওয়ার্ড সেলিব্রেশনটা হুম। হয়। কিন্তু সেটা ডিউ টু কোভিড ওই যে এখন একটা পিছিয়ে গেছে, কখনো সেটা সেপ্টেম্বরে হচ্ছে, কখনো নভেম্বরে হচ্ছে। এই করে ওরা আল্টিমেটলি দে উইল কাম টু হুম। দ্য টাইমলাইন, হুম। কিন্তু হুম। সেই ব্যাকলগটা থেকে যাচ্ছে। হুম। তো কালকক্ষর মতো এরকম একটা ডিফারেন্ট ধরনের চিন্তাভাবনা, মানে চিন্তাভাবনাটাই মেন আমার মনে হয়, যেরকম ভাবা, চিন্তা করা, ওরকম ধরনের প্রেজেন্টেশন করা, এরকম আইডিয়াটা তুমি করে আসলো কি করে? আম দেখো ডিফারেন্ট ধরনের রাজদীপ বলবি, কেননা ইটস ইট দ্য ইনসেপশন ওয়াজ ফ্রম ইউ। হ্যাঁ। বাট আমি মানে যেটা প্রথমেই বলে দিতে চাই যে ডিফারেন্ট ধরনের চিন্তা ভাবনা সেটা মানে আপেক্ষিক অর্থে মনে হয়, বা যে দেখে তার মনে হয় যে এত আলাদা কি করে ভাবলো, কিন্তু বাস্তবিক সেটা না। তুমি কিন্তু ওই সময় 2020-তে যখন 21 মার্চ থেকে বাড়িতে বন্দি হলে তোমার জীবনযাপনটাও অলমোস্ট সেরকম হ্যাঁ। ছিল, ঠিক আছে? সেটাই কিন্তু মূল জায়গা। এই আমি যে যত্রতত্র যখন তখন যেখানে সেখানে যেতে পারি, সেই আমি দরজা খুলে দিনে ৩-৪ বার শুধু কলিং বেলে ডেটল বা স্যানিটাইজার ছড়াতাম। কিছু না, আমার একটা দুধওয়ালা হয়তো সামান্য ওই এন্ট্রি পেতো, আমাদের বিল্ডিংয়ে কাউকে ঢুকতেও দেওয়া হতো না। ও কলিং বেলটা টিপে গেছে ভয়ের চোটে। তো এইটা কিন্তু একদম মানে তাৎক্ষণিক জীবন যাত্রা যেটা আমরা করেছি সেখান থেকেই এসেছে। এবারে তুমি এবারে রাজদীপ উত্তরটা দিক যে না, কিভাবে আমি কিভাবে ইনসেপশন হয় সেটা আমি বলবোই না। আমি প্রথমে ডিফারেন্স কথাটাকে নিয়ে আমি অ্যাড্রেস করব। হুম। ব্যাপারটা হচ্ছে যেকোনো পজিটিভলি গ্রোয়িং ইন্ডাস্ট্রি বা হুম। শুধু ইন্ডাস্ট্রি না, যেকোনো একটা ফিল্ডে you always try to do things which was not like what was done before. মানে Yes. আগে যা হয়েছে তার থেকে তুমি আলাদাই করতে চাও। নাইলে যদি তোমার অডিয়েন্স পজিটিভ অডিয়েন্স থাকে, সে কেন খাবে সেটা? হুম। মানে তুমি আমাকে আজকেও ভাত ডাল দিলে, কালকেও ভাত ডাল দিলে, পরশুও ভাত ডাল দিলে, আমি কেন খাবো? তুমি আজকে আমাকে ভাত ডাল দাও, কালকে তুমি আমাকে চাউমিন দাও, পরশু আমাকে তুমি ইলিশ মাছ দাও। যদি না তুমি আমাকে নতুন, নতুন জিনিস দাও, আমি সেটা গ্রহণ করব না। ঠিক। কিন্তু আজকে একটা অদ্ভুত সিনারিও তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া আসার পর সেটা আরো বেড়ে গেছে যে তোমাকে একটা অদৃশ্য ফোর্স ডিকটেট করছে যে তুমি একই রকম জিনিস বানাও। সোশ্যাল মিডিয়াতে তো এটা আরো স্ট্রং যে একটা ছেলে যদি এই কনটেন্টটা বানিয়ে থাকে, ওই একই রকম কনটেন্ট তুমি বানিয়ে যাও। কেউ গালে থাপ্পড় মারছে তো সে কনটেন্টের পর কনটেন্ট গালে থাপ্পড়ই মেরে যাচ্ছে। কেউ বিভিন্ন রকম এবং দে আর ফোর্সড টু, তারা যে এটা হ্যাঁ, খুব আনন্দ সহকারে করছে তা তা নয়। নয়। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে? একজন একটা লাল, লাল, ঝাল, ঝাল বলছে, তাকে প্রত্যেকটাতেই লাল, লাল, ঝাল, ঝাল বলতে হবে। না হলে চলবে না। এবং দ্যাট হ্যাজ মানে কি বলবো? মানে মুভড ওভার টু ফিল্মস অ্যান্ড এভরিথিং অলসো, যে দর্শক একবার এটা খেয়ে নিয়েছে তাই তাকে এটাই খাওয়াও। এটা করে কি করছি আমরা? যে আমরা আমাদের দর্শকটাকে আমি একটা সীমিত অ্যাড করে করছি, দিচ্ছি। দুঃখিত। হ্যাঁ, বা দর্শক ওর রেস্টুরেন্টে ওই খাবারটা ওইটা খেয়েছে মানে তোমাকে এটা বানাতে হবে। হ্যাঁ, এক্সাক্টলি। একদম। এবং আমরা কি করছি? দর্শককে পুরো সীমিত করে দিচ্ছি যে তোমার আ আ দর্শক এইটুকুনি ছিল এবং তুমি ওইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছ। এবার যেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে, এবং এটা কিন্তু একদম স্ট্যাটিস্টিক্স, যে লাস্ট ১০ বছরে, ১০ থেকে ১৫ বছরে এভরিওয়্যার ইন ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিজ তাদের টার্নওভার বেড়েছে।
তাদের কি টাকায় সিনেমা বানাতো, তারা কত গ্র্যান্ড সিনেমা বানাতো এবং সিনেমা বানিয়ে তারা কতটা ইনকাম করতো, সেগুলো সবকটাই বেড়েছে এক্সেপ্ট ফর বেঙ্গলি ইন্ডাস্ট্রি। কারণ উই আর কনস্ট্যান্টলি কেটারিং টু দ্য সেম অডিয়েন্স। এবার দোষটা অডিয়েন্সের নয়, একটা অডিয়েন্সের একটা খাবার ভালো লাগতেই পারে, কিন্তু সেই অডিয়েন্সটা তো বুড়ো হচ্ছে। একটা সময় যে অডিয়েন্সটা 30-35 ছিল 10 বছর আগে, সেটা আজকে 40-45 হয়ে গেছে, তারপরে সেটা 60-65 হয়ে যাবে। তো আস্তে আস্তে এবং আমরা নতুন অডিয়েন্সের জন্য কিছু বানাচ্ছি না, খুব সত্যি বললে। অ্যান্ড সো আওয়ার অডিয়েন্স বেস ইজ কনস্ট্যান্টলি শ্রিঙ্কিং। অডিয়েন্স বেস যদি শ্রিঙ্ক করে, তোমার ফিল্মের বাজেট শ্রিঙ্ক করবে, তোমার ফিল্মের টার্নওভার শ্রিঙ্ক করবে, অ্যান্ড নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। তো আজকে আমরা একটা খুবই অদ্ভুত সিচুয়েশনে পড়ে আছি যে যারা সেই জিনিসটা ভাবছে, যে যারা সেটাকে করবার চেষ্টা করছে, তাদের কাছে মানে ডিস্ট্রিবিউট করে হলে গিয়ে প্রমোট করে সেই করবার টাকাটা নেই। আমরা যদি মানে সিনেমা বানানোর জন্য টাকাটা জোগাড় করেও ফেলি, বিকজ মানে যেটা তুমি বললে, মানে মন পতঙ্গ ইজ অ্যাবসলিউটলি নট আ স্মল বাজেট ফিল্ম ইন ইটস মেকিং ওয়াইজ। মানে বাংলা সিনেমার ক্ষেত্রে ইজ আ প্রিটি ডিসেন্ট অ্যান্ড গুড বাজেট ফিল্ম, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডিস্ট্রিবিউশন, যে মার্কেটিং, এই সব জিনিসগুলো, এবং এইগুলো যে আজকের দিনে ইট হ্যাজ টু বি ভেরি স্মার্ট অ্যান্ড স্ট্র্যাটেজাইজড, সেইটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও এসে পৌঁছয়নি। যেমন ধরো যে জিনিসগুলো আছে, ধরো ইউটিউব, হ্যানা ত্যানা, যেখানে ধরো কিছু এক্সিস্টিং মানে ক্রিটিক্স, পডকাস্ট, হ্যানা ত্যানা রয়েছে। এবার এইখানে গিয়ে হয়তো ভিউজ অনেক হচ্ছে, বাট আর দোজ ভিউজ গেটিং কনভার্টেড টু অ্যাকচুয়াল নাম্বার অফ অডিয়েন্স। অ্যাকচুয়াল নাম্বার অফ অডিয়েন্স। মানে আজকে ধরো তুমি অনেকগুলো বড় বড় ছবির কথা বললে না, আজকে তুমি রাস্তায় যে কোনো একটা অডিয়েন্সকে গিয়ে জিজ্ঞেস করো, তার মধ্যে পুষ্পাকে ছেড়ে দাও, বাংলা যতগুলো ছবি বলছে তার মধ্যে হয়তো একটা ছবির নাম অডিয়েন্স জানে, বাকিগুলো ছবির নাম এখনো অডিয়েন্স জানে না। যখন রিলিজ করবে, হোর্ডিং দেখবে, তাদের ইচ্ছে হলে তখন তারা যাবে। তো এই যে গ্যাপ, এই যে বিভিন্ন এগুলো নিয়ে হয়তো অনেকেই ভাবছেন, কিন্তু এই যে এগুলো ব্রিজ করবার কি উপায়, এটা নিয়ে কিন্তু কোনো কনস্ট্রাকটিভ কাজ এখনো হচ্ছে বলে আমার মনে হয় না। এবং তুমি যদি আজকে যে ইন্ডাস্ট্রিগুলোকে আজকের ইউথ দেখছে, সেখানেও যদি তুমি দেখো প্রত্যেকটা নতুন নতুন কাজ। তুমি তো সাউথের প্রায় সিনেমা গুলে ফেলেছো। তুমি কি ভেবেছিলে একটা মহারাজা আসবে? তুমি কি ভেবেছিলে একটা কান্তারা আসবে? কিন্তু তারাও তো একদমই নতুন কাজ করছে এবং সেটা মানে সাকসেসফুলও হচ্ছে। কিন্তু আমাদের এখানে মানে তোমার কাছে এটাই আশ্চর্যের একজন একটা নতুন টাইপের কাজ করছে, বুঝছো? এটা তো দিস ইজ দ্য আইরনি। কিন্তু নতুন কাজ করা ছেড়ে দিলে তো হবে না, তাহলে না, তো আর একদমই না। মানে তাহলে তো ইন্ডাস্ট্রি তার এগোবে না। হুম। যেখানে আছে সেখান থেকে আস্তে হ্যাঁ, আস্তে এবং অ্যাজ আ ফিল্ম মেকার মানে সেটাই তো, মানে না হলে আমরা ফিল্ম মেকিং করতে এসছি কেন? Exactly. একদম এই কথাটা যে তুমি বললে, মানে মানে আমি তো অন্য কিছুই করতে, তাহলে তো আমি মানে সত্যি কথা বলতে গেলে অন্য কিছু করলে ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল থাকতো। একদম মানে যেগুলো ছেড়ে এসছি, যে স্টেবিলিটি গুলো আমরা ছেড়ে এসছি, সেটা আসবার কারণটাই হচ্ছে যে আমরা কোথাও কিছু ডিফারেন্টলি বলতে চাইছি বলেই এসছি। না হলে তো ওইটা করলে অনেক মানে সেই অর্থে কোট অ্যান্ড কোট হ্যাপি, ফিনান্সিয়ালি সিকিওর, একটা কমফোর্টেবল লাইফ, লাক্সুরিয়াস না হলেও অনেক বেটার লিড করতে পারতাম। হ্যাঁ, তা আমি খুব সুন্দর একটা পয়েন্ট বললে তুমি, যে নতুন ধরনের একটা কাজ হচ্ছে বলে তুমি আশ্চর্য হচ্ছে যে প্রশ্নটা বলে। আমি আশ্চর্য হয়নি, কিন্তু যারা অডিয়েন্সের পার্সপেক্টিভ নিয়ে বলছি, হ্যাঁ, আমি যদি বন্ধুবান্ধবের কথা বলি এবং আমি যদি অনেকটা নর্মাল অডিয়েন্স বলি, আমার বন্ধুবান্ধবের আশ্চর্য হয়েছে বাংলা এরকম কাজ হয়েছে এবং তারা হ্যাপিলি হ্যাঁ। যে হয়েছে। এবার একটা জিনিস তুমি ভাবো, কালকক্ষ আমি একজন পরিচালনা করার চেষ্টা করছি বা পরিচালক বলে আমি এগুলো দেখতে ভালোবাসি, এবং এনে একটা আইডিয়া আমি তোমাকে বলি, খুব দুঃখের একটা জিনিস, যে বাংলার কিছু শ্রেণীর ডিরেক্টর গোছের লোক আছেন, যারা কেউ থিয়েটার করেন, কেউ কাজ করেন, এবং আমার এই শ্রেণীটার উপর খুব বিরক্তি আছে। রিজন বিং একটাই, যে তারা ডিকটেট করে দর্শক কী দেখবে, এবং দর্শক কী দেখবে সেটা তারা দর্শক চুজ করবে না, তারা চুজ করে দেবে কী দেখবে। ঠিক আছে, এবার সমস্যাটা কী হচ্ছে, ধরে নাও এদের ধারণা হচ্ছে কিছু হলেই দর্শক বোঝে না। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, আমি সিনেমা বানাচ্ছি, ঠিক আছে, স্টিল আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা আমার থেকে বেটার সিনেমা দেখে,
না একদমই। ঠিক আছে, আমি এটা কোনো বলতেই পারি না যে আমি কালকে একটা ওয়েব সিরিজ বানিয়েছি বলে আমি ওর থেকে বেটার সিনেমা দেখেছি, এটা নয়। আমি সত্যি আমি কোনো বন্ধু আছে থেকে আমি খোঁজ নিই, ভাই আমার কাজটা দেখলে তুই দেখ, সে আমাকে বলে আরে এই কাজটা আমি একটা স্পেনে একটা কাজ দেখেছি ভাই, এটা দেখ, এর সঙ্গে করতে পারবি, আমার ভালো লাগে। তো তারা কোথায় এগিয়ে গেছে। একদমই ওইটাই ঠিক তো আছে। নতুন দর্শকের কথা হ্যাঁ। বলা হচ্ছে। আরও একটা জিনিস তুমি যেটা বললে, যেটা আমার খুব পার্সোনালি খুব খারাপ লেগেছিল 2021 তখন কোভিডের সময়, কালকক্ষ বলবো বলে কথা আমি বলছি, এই মহারাজা বলো বা যে কোনো সিনেমা বলো, যখন কোনো একটা নতুন ধরনের সিনেমা আসে না, কান্তারা যখন আসলো পুরো কানাডা ইন্ডাস্ট্রি একসঙ্গে এসে প্রমোট করেছে। হ্যাঁ একদম। আমি এটা বলছি ভাই আমরা কান্তারা করেছি, তো সিনেমাও নয় কিন্তু ওদের, কান্তারা 100 কোটি কামাচ্ছে, তারা সেলিব্রেটিং, আমার সিনেমা কিছু করলে পরে দেখা যাবে, আমার ইন্ডাস্ট্রিতে গ্রোথ হচ্ছে। কারণ আমি তো সাউথ থেকেছি একটা টাইম, কানাডা ইন্ডাস্ট্রিতে অত বড় হিট আসতো না। দেখবে ইয়াসের একটা ভিডিও আছে একদমই যে একটা ছিলই টাইম না। থাকবে আমি এটাকে গ্লোবাল মার্কেটে নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ ও কেজিএফ একদম। করেছে। তো কান্তারা দে আর সেলিব্রেটিং, হ্যাঁ কান্তারা ইজ এ ডিফারেন্ট ধরনের সিনেমা, কালকক্ষ ডিফারেন্ট ধরনের সিনেমা। আমার খুব অদ্ভুত লাগলো এখানে ইন্ডাস্ট্রি সেটা হলো বড় না। কোনো নাম এই সিনেমাটা শেয়ারই করলো না। হ্যাঁ এটা কেন মানে আমি বুঝতেই দেখো পারলাম না। এইটা তো বিড়ম্বনা। এটা তুমি যেরকম আজকে বলছো, আমাদের দুদিন আগে আরেকটি মানে সে একটা অনলাইন এই ধরনেরই একটা পডকাস্ট টাইপের চ্যাট করলো। মানে সে আমাদের জিজ্ঞেস করছে যে ভাই আমি যদি প্রডিউসার হতাম এবং আমি সম্মুখীন হতাম এই ধরনের একটা ছবির, তা আমি তো প্রথমে খুঁজে বার করতাম এরা কারা যারা এটা বানিয়েছে, এবং মানে আমি সেটাকে মানে মানে ওদের থেকে আমি আরো কাজ নেওয়ার চেষ্টা করতাম। তারপর ও নিজেই আমাদেরকে বলছে যদি এটা তোমরা মালায়ালাম ইন্ডাস্ট্রির হতে তোমাদেরকে নিয়ে কি নাচানাচি না হতো। তো এইটা তো মানে কোথাও হতে পারে অ্যাজ আ জাতি আমরা মানে সংকুচিত, বা আমরা উই আর ট্রাইং টু পুল ইচ আদার ডাউন, মেবি নয়, হয়তো এটাই। আর না হলে কোথাও আমরা কালেকটিভ সেলিব্রেশনে মানে অংশ নিতেই ইচ্ছুক নই। না দেখো, এটা শুধু সেটা নয়, এটা একটা মানে দারিদ্রতার লক্ষণ। আম্বানি আদানিকে তাদের মধ্যে তো নিশ্চয়ই কম্পিটিশন আছে। হুম। তুমি কোনোদিন দেখেছো আম্বানি আদানির এগেনস্টে কোনো খারাপ কথা বলেছে, বা আদানি আম্বানির এগেনস্ট? দে মাস্ট বি দ্য বিগ কম্পিটিটরস। কিন্তু তোমার বাড়িতে যে কাজ করে যে পরিচারিকা, সে পাশের তোমার আর একটা পরিচারিকা সম্বন্ধে সারাক্ষণ খারাপ কথা বলে বলে তো, তার কারণ তার কাছে রিসোর্স এত কম, সে মনে করে যদি একটা কিছু আসে আমার সেটা পাওয়া দরকার, আমার পাশেরটা, যে কিন্তু অ্যাকচুয়ালি ওর কম্পিটিটর নয়। ও যে পতিত হয়ে রয়েছে তার জন্য কিন্তু ওর পাশের লোকটা দায়ী নয়, পাশে ওর সঙ্গে ওর চেয়ে ইকোনমিক্যালি যে স্ট্রং সে দায়ী। কিন্তু ও তাকে শত্রু না ভেবে ও তার পাশের লোকটাকে শত্রু ভাবে। দিস হ্যাপেন্স ওয়েন আ ইন্ডাস্ট্রি অর আ সোসাইটি অর আ ফ্যামিলি ইজ গোয়িং থ্রু ভীষণ একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছে, যার তার কাছে দিশা নেই। তার আজকে তো আমাদের অ্যাজ আ মানে কি বলবে ইন্ডাস্ট্রি, উই শুড কম্পিট উইথ আদার ইন্ডাস্ট্রিজ। আমি আজকে বাঙালি হয়ে বাংলা ছবিকে কেন কম্পিট করব? আমি তো সাউথ ইন্ডিয়ান ছবির সঙ্গে কম্পিট করব। আজকে সবচেয়ে বড় কথা যে ভোজপুরি সিনেমার বাজার বাংলা সিনেমার চেয়ে বেশি শুনছি মানে তো তাদের সঙ্গে কম্পিট করব, যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে কম্পিট করব, ইনস্টেড অফ মানে কম্পিটিশনটা নিজেদের ভিতরে করার চেয়ে। তো এটা তো কি করা যাবে, এই সময়ে আমরা দাঁড়িয়ে আছি। মানে একটা সময় ছিল যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন একে অপরকে স্ক্যাদিংলি ক্রিটিসাইজ করতো। তার মানে এই নয় যে তারা একে অপরকে অপছন্দ করতো, তারা যে একে অপরকে নেগেটিভলি রিভিউ করছে বা ক্রিটিসাইজ করছে সেটা জিনিসটার ভেতরে ঢোকবার জন্য, আরও কেন ভালো হলো না এইটা করবার জন্য। কিন্তু আজকেই আমাদের বন্ধুস্থানীয় যারা কন্টেম্পোরারি ফিল্ম মেকার্স আছে, আমরা কিন্তু তাদের ক্রিটিসাইজ করতে ভয় পাই, বা তারাও আমাদের ক্রিটিসাইজ করতে ভয় পায়। তারা কিন্তু দেয়ার ইন্টেনশনস আর নট ব্যাড। তাদের ইন্টেনশনটা হচ্ছে এই যে আমাদের রিসোর্স এতটাই কম যে একটা লোক একটা খারাপ আমাদের সিনেমা সম্বন্ধে বলে দিলে আমাদের ভয় লাগে যে আমাদের সিনেমাটা হয়তো কেউ দেখবে না। একদমই। তো বা এইভাবে আমি যদি খারাপ বলি ও তো আমাকে খারাপ বলবে। এক্স্যাক্টলি। বা এটাও, সেখানে বা আমিও যদি খারাপ, ইভলিউশনটা হবে কোথা থেকে? আমিও যদি খারাপ বলি একজনের সিনেমা সম্বন্ধে, ও তো অনেক খেটে খুঁটে অনেক, আমি নিজে তো জানি যে আমাকে কতটা একটা সিনেমা বানাতে গিয়ে কতটা ট্রাভেল ফেস করতে হচ্ছে, ও কতটা ট্রাভেল ফেস করে সিনেমাটা বানিয়েছে। তো আমি ওকে একটা নেগেটিভ কমেন্ট দিলে এটা ওর সিনেমাটার ভবিষ্যতের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো আই অলসো ক্যানট ডু দ্যাট। এবং সামনের জন্য খুব একটা আমি কলকাতা আসার পর খুব বেশিভাবে এটা দেখেছি, স্পেশালি যারা আর্ট ফর্মের সঙ্গে জড়িয়ে,
তারা কোনোভাবে কোনো ধরনের ক্রিটিসিজমই নিতে পারে না। এটাকে আমি কেনই বুঝতে পারি না। মানে আমি ধরে নাও কালকে তোমার সঙ্গে বলতেই পারি দেখে যে আমার এই জায়গাটা ভালো লাগেনি। এবার আমি একটা জিনিস খুব মেনটেন করি যে আমার কথা হচ্ছে কেউ ভালো লাগেনি সে কি জেলাসি থেকে বলতে হবে বলে দিচ্ছে, না সে কোনো কারণ আছে, ঠিক আছে? তো কারোর যদি কারণ থাকে হয়তো আমি না এগ্রি করতেই পারি, হয়তো আমি তোমাকে বলতে পারি কালকে মন প্রথম দেখে আসে এই সিনেমার নামটা ভুল দিয়েছো, হতেই পারে। আমি হয়তো ভুল বলতে পারি। এবার আমি যদি জাস্টিফাইডে তুমি বলতে পারো, তোমার যদি ওই দৃষ্টিভঙ্গি, তোমার যদি কোনো একটা সলিড দৃষ্টিভঙ্গি থেকে থাকে, তুমি অনর থাকো না ভাই আমি এটা ভাবিনি, আমি এটা ভেবেছিলাম। বাট আমাকে বলার জায়গাটা তো দাও রে ভাই। Absolutely. মানে আমি তো একটা একদম, টাকার একদম। খরচা করে সময় খরচা তোমার সিনেমাটা দেখতে গেলাম, একদম, Absolutely. তো আমার বলার রাইট নেই কেন এখানে? অ্যাবসলিউটলি। এবার এখানে আমি একটা জিনিস অ্যাড করব, এই যে যারা তোমরা পডকাস্ট করছো, ইউটিউব চ্যানেল করছো, যারা নতুন ধরনের সিনেমা দেখছো, মানে মানে আমি বিশ্বাস করি যে তোমাদের ওপরও অনেক চাপ আছে। একদম। ইউ হ্যাভ টু আর্ন ইউর ফাইন্যান্সেস অ্যান্ড অল দ্যাট। কিন্তু আমরা যদি অ্যাজ আ সোসাইটি আমরা সবাই বলি আমার ওপর চাপ আছে, আই উইল নট স্ট্যান্ড ফর হোয়াট আই বিলিভ, তাহলে তো কমপ্লেন করে কী লাভ? মানে ধরো সত্যজিৎ রায়েরা যখন সত্যজিৎ রায় হয়েছিল তখন কিন্তু দেয়ার ওয়াজ আ ফিল্ম সোসাইটি মুভমেন্ট। সেখানে কিন্তু একদম। ক্রিটিক্স, আর্টিস্ট, এভরি পার্সন হ্যাড কাম টুগেদার। শুধু যে ফিল্ম মেকার এসেছিল তা কিন্তু নয়, বিভিন্ন সোসাইটির বিভিন্ন ইন্টেলেকচুয়ালসরা, শব্দটা আবার ইন্টেলেকচুয়াল ইউজ করছি, ওটার অন্য কনোটেশনস আছে, কিন্তু সত্যি যারা মানে বুদ্ধিমান সেই সব লোকজন এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিল। তাই জন্যই বাংলা সিনেমা একসময় স্বর্ণযুগে গিয়েছিল, ঠিক আছে? তো আজকে দাঁড়িয়ে আমরা যদি চাই যে আমরা কোথাও বাংলা সিনেমা রিভাইভ করুক বোথ কমার্শিয়ালি অ্যান্ড ক্রিটিক্যালি, সেখানে কিন্তু উই হ্যাভ টু কাম টুগেদার অ্যান্ড ক্রিয়েট দিস স্পেস ওয়্যার উই স্ট্যান্ড ফর হোয়াট উই ফিল ইজ গুড। তার সঙ্গে উই হ্যাভ টু অলসো ক্রিটিসাইজ যে জায়গাগুলো ক্রিটিসাইজেবল আছে, এবং ভালোর মধ্যেও একটা জিনিস খুব ভালো হলো তার মধ্যেও খারাপ থাকতে পারে। হ্যাঁ, এবং মানে এই ডায়ালগ প্রসেসটা যদি না আসে, মানে পুরো জিনিসটাই যদি আসে যে স্ক্র্যাচ ইচ আদার্স ব্যাক, তাহলে কিন্তু এই স্পেসটা ক্রিয়েট না, হবে না, না। হবে না, একদমই হবে না। আর তুমি একটা খুব আমাকে একটা অন্য একটা ইমোশনাল জায়গায় নিয়ে চলে গেলে। সেটা হচ্ছে আমরা কিন্তু বৈঠকখানা শুরু করেছিলাম এই একটা থট দিয়ে, যে Wow. মানে অনেকগুলো থটের মধ্যে এটা খুব বড় থট ছিল যে বাংলায় যখন কাজ করতে আসলাম এখানে কেউ ওকে হেল্প করছে না, কেউ কারোটা ভাবছে না, ঠিক আছে? তো তোমাকে যেমন কলেও বলেছিলাম যখন আমরা যখন কথা হয়েছিল যে একদম। আলটিমেট যখন কেউ পডকাস্ট করছে বা কেউ প্রমোশন করছে তারাও সেই বড় বড় বাইরে থেকে যাচ্ছে, আমিও যেতে চাই। আমি যেটা আগে নিয়ে কেউ বলছিলাম অর্জুন দেশে ছিল, আমারও স্বপ্ন দেবদের সঙ্গে কাজ করার একজন পরিচালক হিসেবে, কেন নয়, আছে, কেন নয়, থাকতেই পারে। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা যারা কাজ করছো তারা আমি কথাই বলবো না বা তোমাদের সিনেমা নিয়ে কথাই বলবো না। এই যে প্ল্যাটফর্মটা, এটা মানে এটা ইউটিউবেও দেখেছি খুব বেশিভাবে, সব জায়গাতেই, ঠিক আছে, যে আমরা একটা গোষ্ঠীকে নিয়েই কথা বলে যাচ্ছি এবং বাকিদেরকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছিই না। এবার সবাইকে যদি প্ল্যাটফর্মটা দেওয়া না হয় তাহলে আলটিমেট সবাই গ্রো করবে কীভাবে? আলটিমেট তাই হচ্ছে। মানে এবছর কালকে এই কিছুদিন আগে কৌশিক গাঙ্গুলির বোধহয় একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি কোনো একটা এতে বলছিলেন নিউজ মিডিয়াতে যে আগের বছর নাকি 100 কটা সিনেমা হয়েছে, এবছর 37টা না 38টা সিনেমা হয়েছে বাংলায় রিলিজ করছে। টেরিফাইং, মানে প্রতি সপ্তাহে একটা সিনেমা নেই। হ্যাঁ, নেই তো, ছিল না নেই তো। তো। একটা তো অফকোর্স একটা এত বড় সোশ্যাল ঘটনা, এত বড় একটা হিনিয়াস ঘটনার জন্য একটা আপ্রোর হয়েছে, সেটার জন্য একটা ব্যাকল্যাশ হয়েছে, কিন্তু সেটাও অদ্ভুতভাবে ব্যাকল্যাশটা শুধু বাংলা ফিল্ম বা বাংলা জিনিস নিয়েই হয়েছে। হ্যাঁ, এবং সেটা সেটার তো কারণ কেন সেটা আমাদের হ্যাঁ, বোঝা বাংলা উচিত। সিনেমার লোকজন তো কেউ কিছু করেনি, তো ওদেরকে গালাগাল দেওয়ার কারণটা না, কি? কেন? কারণটা কি সেটা তো আমাদের ইয়ে উচিত যে বাংলা সিনেমার ওপর দর্শকের এই রাগটা হচ্ছে কেন? এই হ্যাঁ। যে তুমি যেটা বলছো, এই রাগটা তো কোথাও ইয়ে আছে যে আমি তো জানি না আজকে পোস্টারে হ্যাঁ। কবে রিলিজ করছে, কোন হল লেখা যায় না। আমরা জানতেই পারি না তো কেন? কিভাবে লিখবো? এগুলো আসেই না আসেই তো, তো এটা না, এটা আসে তো লাস্ট মোমেন্টে লাস্ট আসে। মোমেন্টে হ্যাঁ। আসে। তো একটা যদি সাধারণ লোক সে যদি মানে আমার বাবা, কাকা, হুম। তারা যদি সিনেমা একটা দেখবে ভাবেও, হুম। তারা তো কনস্ট্যান্টলি বুক মাইশ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তারা কি আগে করে জানবে? আগে পোস্টারটা পড়তো, পোস্টারের নিচে মানে একটা হাব থাকতো যেখানে কোন কোন একটা একদম। ডিস্ট্রিক্টের হ্যাঁ, কোন কোন একদম। হলে চলছে সব লেখা থাকতো। লেখা একদম থাকে। একদম হলগুলোর নামগুলোই, মানে তুমি হলের সেরকম নামও হতো, ধরো মানে আমি পূর্ণ, পদ্মা, হুমুক তুসুক করে এইভাবে এইভাবে জিনিসটা আজ লেখা থেকে থাকতো। 10 বছর আগেও সেটা ছিল। এবং তার থেকেও বড় কথা যেটা ধরো সিনেমা হলের বাইরে থাকতো, লোকে সেখানে গিয়ে মানে এখন মানে জিনিসটা অন্য মোল্ডে নিয়ে চলে গেছে। এবার কিন্তু হয়তো হিন্দি সিনেমার জন্য এগুলো ওয়ার্ক করছে, কিন্তু হিন্দি সিনেমা তো ছবি বানাচ্ছে ভাই 200 কোটির। তোমার ছবি কোন বাজেটে হচ্ছে?
আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি তো বুঝতে হবে যে ইজ দিস ওয়ার্কিং ফর আস? আজকে তুমি বাংলা ছবির কটা ট্রেলার তুমি দেখতে পাও হলে গিয়ে? তুমি ছবির হুম, ট্রেলার হুম, দেখতে হুম, পাবে না। হুম। হলে ছবির ট্রেলার দেখা যায় না। আমরা ইউটিউবে রিলিজ করি। এবার ইউটিউবে যে দর্শকরা দেখে তাদের মধ্যে কজন সিনেমা হলে যায়? হ্যাঁ, এবং এবং ইউটিউব যারা তোমার সিনেমার মানে একদম পাঁড় দর্শক, যারা সিনেমা হলের দর্শক, তারা জানতে পারছে না তোমার ছবিটা ঠিক। আসছে। না, এইটা তো মানে আমরাও খুব মানে হ্যাঁ, সিনেমা হলে ট্রেলার দিস দেয় ইজ না কেন? সাচ আ বিগ আয়রনি যে তার একটা বিশাল টেকনিক্যাল জায়গাও আছে। সেটা আলোচনা এখানে করাটা কতটা জাস্টিফাইড হবে আমি জানি না। মানে আচ্ছা। সেটা পরে আমরা বুঝেছি যে এখন যে প্রসেসে ডিজিটাল প্রসেসে যেভাবে জিনিসগুলো মানে বিভিন্নভাবে অ্যাকচুয়াল প্রজেকশন হয়, সেখানে মানে ওই সিস্টেমে যদি ট্রেলারকে ফেলতে হয়, সেখানে কস্ট বেড়ে যায়। প্রোডিউসারের প্রচুর সেটা কস্ট এফেক্টিভ। সেই জায়গা মানে থেকেই সেই কস্টটাকে এফেক্টিভ করা যায়, কিন্তু সেই প্রবলেমগুলো রিজলভড হচ্ছে না। হ্যাঁ, এবং সেটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে অ্যাটলিস্ট সেটা হচ্ছে নিয়ে না। আমি জানি না এখানে খুব মানে ভাবনা চিন্তা খুব সাধারণভাবে মানে কিন্তু এটা তো কেউ নোবডি ইজ সাধারণভাবেই হওয়া বদার্ড। উচিত তো। মানে আমি একটা ফিল্ম দেখতে গেছি, আমি একটা ট্রেলার দেখতে পেলাম। তো আমার তো কিউরিওসিটিটা সেখানেই জেনারেটেড হয়ে এক্স্যাক্টলি, যাবে। এক্স্যাক্টলি। এটার থেকে মানে আর সহজ তো কিছু হতে পারে না। মানে আমাদের ট্রেলারটার ধরো অর্গানিক্যালি 4 লাখ ভিউজ হয়ে গেছে, এবং আজকের দিনে অনেক জিনিসই দেখেছো যে 3 দিনে 3 লাখ ভিউজ হয়ে গেছে, বা 1 দিনে 3 লাখ ভিউজ। দোজ থিংস হাউ দে ক্যান হুম, হ্যাপেন উই নো। ইনফ্যাক্ট আমাদের অন্য জিনিসের করা হয়েছে, সেটা যে হুম, বুস্ট করে, হ্যানা হুম, করে, ত্যানা করে। সো এই ট্রেলারটা অর্গানিক্যালি এত ধরতে লাগলো, হুম, যারা বুস্টিং এর লোক, দে দেমসেলস ডোন্ট ইভেন টাচ ইট। হুম, কারণ তুমি যে বুস্ট করে যে ভিউগুলো পাচ্ছ, যে একদিনে 3 লাখ, 4 লাখ, 1 হুম, কোটি ভিউ, দোজ ওয়ন্ট ট্রান্সলেট অ্যাট অল। হুম, কিন্তু দিস মাইট ট্রান্সলেট, ঠিক আছে, As your real audience. অ্যাজ ইউর হুম, রিয়েল অডিয়েন্স। মানে এখানে 4 লাখের মধ্যে হয়তো একটা হুম, পার্সেন্টেজ হুম, অ্যাকচুয়াল তোমার অডিয়েন্স রয়েছে, হুম, কিন্তু মানে তুমি বুস্ট করলে যেটা পাবে, সে কোথায় দুবাইতে চলে যাচ্ছে, এটা হুম, তোমার ট্রেলারের ভিউয়ারশিপে, হুম, তোমার সিনেমার তো কিছু হবে না। না। তো এবার হচ্ছে এইরকম একটা ট্রেলার যদি আমি 1 সপ্তাহ আগে থেকে আমার হলগুলোয় দেখাতে পারতাম, যেটা হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমার জন্য হয়, হুম, তো ইট উড হ্যাভ ওয়ার্কড ইন মাই হুম, ফেভার। হুম, হুম। কিন্তু এটা এবং দেখানো সেটা তো বেনিফিটেড মানে শুধু ফিল্ম মেকারের না, সেটা তো বেনিফিটেড পুরো যারা এইটার সাথে জড়িত, মানে বিজনেসের হুম, হুম। সাথে জড়িত, সেটা প্রডিউসার হোক, সেটা ডিস্ট্রিবিউটর হোক, ইনভেস্টার্স হোক, তারা তো সবাই বেনিফিটেড হতো। হ্যাঁ, আমার খুব একটা কথা মনে পড়িয়ে দিলে, চিরঞ্জিত স্যারের সঙ্গে আমার একদিন আলাপ হয়েছিল। ওনার সঙ্গে একটা কাজ নিয়ে কথা হচ্ছিল। তো উনি অনেক কিছু বলছিলেন। তার মধ্যে একটা কথা যেটা উনি বলেছেন এবং যেটা আমি নিজেও স্টাডি করে দেখেছি, সেটা হচ্ছে একটা টাইমের পর আ আমি বিশ্বাস করি যেটা সত্যজিৎ বাবু বলেছিলেন যে, পৃথিবীর সমস্ত সিনেমাই কমার্শিয়াল সিনেমা, বাণিজ্যিক সিনেমা। টাকা হ্যাঁ, ঢালছি, টাকা নিতে হবে। একদমই। তোমার তো যেখানে কমার্স অ্যাসোসিয়েটেড। তো আমি এই যে একটা ধারা আমাদের কলেজের সময় মানে আজ থেকে ১২-১৩ বছর আগে স্টার্ট হলো হঠাৎ করে, যে সিনেমা হিট করছে, কদিন আগে দেখবেন মার্টিন স্করসেসে না মার্টিন স্করসেসে না, কোনো একটা ডিরেক্টর ছিল যিনি বলছিলেন, মানে এটা হলিউডে এই জিনিসটা শুরু হচ্ছে হুম, এখন, হুম। যে আমরা যে সিনেমাটা হিট করে যাচ্ছে, আমাদের এটা ধারণা কেন হচ্ছে যে আমরা তখনই বলবো সিনেমা বাজে সিনেমা। আর যে সিনেমাটা হিট করছে না সেটা মাস্টারপিস। এটা তো নয় ব্যাপারটা। অ্যাবসলিউটলি। এটা নয় ব্যাপারটা। মানে এটা কেন হবে? এটা আমি এখানেও দেখেছি। হঠাৎ করে কেউ একটা সিনেমা করছে, সিনেমাটা হিট করে গেল মানে সেটা বাইরের সিনেমা। সিনেমার ফ্লপ মানে ও তো মাস্টারপিস বানিয়ে ফেলেছে। এবার আমি দেখলাম যে একটা টাইম ধরে মানে আমরা যখন সিনেমা দেখছিলাম, আমি নাম নিয়েই বলছি ধরে নিন। আমাদের সময়ে যখন ছোট ছিলাম, যখন মানে আমার মনে হয় সবথেকে ভালো ব্যালেন্স ছিল আমাদের যখন আমরা কলেজের দিকে যখন ঋতু স্যার কাজ করছিলেন। আবহমান বেরোচ্ছে তখন জিতের সিনেমা হিট করছে, প্রসেনজিৎ হিট করছে, মিঠুন চক্রবর্তী হঠাৎ করে ফেরত এসেছেন, দেব নতুন নতুন উঠেছেন সিনেমা, যে আমাদের ঋতুপর্ণ ঘোষের সিনেমা চলছে, কৌশিক গাঙ্গুলি উঠছেন ভালোভাবে। তো না সব ধরনের বাংলা সিনেমা চলছিল হঠাৎ করে। মানে 2006 থেকে 12 বলছি, মোটামুটি একদম। সব ধরনের বাংলা সিনেমা চলছিল। একদম। দেন হঠাৎ করে কি একটা জিনিস হলো আমি বুঝলাম না, সবাই যে সিনেমাগুলো দেবজিৎ করছে তাদেরকে আচমকা ক্রিটিসাইজ করা শুরু হলো। আর এগুলো বাড়ি সিনেমা, এগুলো দেখবে না, ওটা করবে না। এবার যে লোকটা ক্রিটিসাইজ করছে সে কিন্তু এই সিনেমাগুলোও দেখছে না, তাকে জাস্ট হুজুকে বলতে হবে। মানে আমি আর এই জানি যে বাঙালি কিছু লোকের মধ্যে এইটা কেন যে আমাকে নিজেটা খারাপ বলতে হবে, আমাকে নিজের খারাপ কেন বলতে হবে, এটা যে কি পরিমাণ ক্ষতি করেছে সিনেমার। একদম, একদম, একদম পারফেক্ট কথা হ্যাঁ, এবং বলছো। যে যেটাতে মানে দক্ষ, তারা এই যে এই সমস্যাটার জন্য হুম, তারা আবার তাদের ওই জায়গা থেকে বেরিয়ে এসে অন্য কিছু করতে গিয়ে সেই জায়গাগুলোতে পেনিট্রেট করতে আরম্ভ করেছে, একদম। যেটা আরেকটা নতুন ধরনের সমস্যাই এটা।
মানে কেউ যদি দক্ষ যে সে তার পরিসরে তার মতন করে হুম, মানে একটা ঘরে আবদ্ধ হুম, থেকে সেইভাবে একটা হুম, গল্প সাজাবে। এখন তাকে যদি মানে এটা তো অনুরাগ কাশ্যপের কথা। মানে হ্যাঁ, অনুরাগ কাশ্যপ যে ধরনের ছবি বানাতে হঠাৎ করে অন্য একটা কিছু করতে চাইলো এবং সেটা যেরকম মুখ থুবড়ে পড়লো, সেখানে দাঁড়িয়ে সে তো নিজে মানে বিকজ হি ইজ অনুরাগ হুম, কাশ্যপ, হি ক্যান জাজ হিমসেলফ দ্য বেস্ট, এবং হুম, সে তাই জন্য মানে সেলফ ক্রিটিসিজম নিজেই সব থেকে বেশি হুম, সে করেছে যে হুম, আমার ওই জায়গাটা হয়তো যাওয়াই উচিত হয়নি। সেটা মানে যে দৃষ্টিভঙ্গিতেই তিনি করে থাকুক না কেন। কিন্তু এইখানে এটা একটা সাইকোলজিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে হয়তো আমাদের মধ্যে। এই চর্চাটা মানে কোথাও আমি যে ওই আতলেমোর রেসে পিছিয়ে না পড়ি, এইটা এক্স্যাক্টলি। প্রমাণ করার একটা ভীষণ তাড়না হয়ে আমি উঠেছে। আটকাচ্ছি তোমাকে। খুব সম্ভবত অনুরাগ কাশ্যপেরই বোধহয় ইন্টারভিউ ছিল, অনেক পুরনো, 11-12 বা আরো পরে ওই টাইপের হবে। তো ওখানে জিজ্ঞেস করছে যে আপনি একটা ভিন্ন ধরনের, অনুরাগ কাশ্যপে কি, হ্যাঁ মনে হয়, যে আপনি একটা ভিন্ন ধরনের সিনেমা বানান আপনারা, তো আপনার খারাপ লাগে না কারণ জোরের সিনেমা এত হিট করছে বা ওই ধরনের সিনেমা আপনার করছে না? তো উনি বললেন না আমি খুব খুশি, আমি চাই ওদের সিনেমা ডাবল করা আমার। বলে কেন? যে না, ওদের সিনেমা ডাবল করার টাকা কামায়, তাহলে ওর যে টেকনিশিয়ান সে আমার টাকা হাফ টাকায় কাজ করবে। হ্যাঁ, সেটা তো তো এখনো এইটা হচ্ছে। বাংলায় কেন হয় না আমি সেটা বুঝতে পারি না। এইটাই তো এক্স্যাক্টলি। ধরো আমাদের জিজ্ঞেস করছে তোমাদের পরে খাদান রিলিজ করছে, পুষ্পা রিলিজ করছে। আরে খাদান পুষ্পা তোমার কম্পিটিশনই নয়, কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস। ঠিক আছে? ওই মানে নামটা হয়তো ভুল বলছি, একজন কমেডিয়ান আছে দেবাংশু, হুম, হুম, দেবাংশু কি না, আমি নামটা ভুলে যাচ্ছি। সে বলছে যে মানে কোন একটা রক শো হচ্ছে আর হুম, আমি কমেডি শো হ্যাঁ, করছি, দোজ আর টু ডিফারেন্ট হ্যাঁ, হ্যাঁ, গিয়ে আমি বানাই হচ্ছে আলুর দম আর ও বানায় বিরিয়ানি। মানে ও বিরিয়ানির স্টল দিয়েছে বলে আমি আলুর দমের স্টল দেবো না কেন? মানে এটা তো পুরো ডিফারেন্ট টেস্ট। কিন্তু আজকে যে ব্যাপারটা হচ্ছে সব জিনিসকে তুমি একই প্ল্যাটারে এনে ফেলছো। ইনফ্যাক্ট এই যে জিনিসটা তুমি বললে না, যদি তোমার মনে থাকে পাঠানের সময় একটা খুব কন্ট্রোভার্সি হয়েছিল, যেটাকে আমি সাপোর্টও করছি না কারণ ওটা সব হল চেয়ে বলেছিল। তো তখন বোধহয় কৌশিক স্যারের একটা সিনেমা বেরিয়েছিল, ওখানে আমি অরিত্র যে সিনেমা রিভিউ করে একটা কথা বলেছিল, যেটা আমি খুব এগ্রি করি। পাঠানের যে অডিয়েন্স আর এই সিনেমার যে অডিয়েন্স, দুটো ম্যাচই খায় না। তো এই সিনেমার অডিয়েন্স আসছে বলে এই সিনেমাটা অডিয়েন্স হবে না, এটা কিন্তু হতে পারে না। কিন্তু হ্যাঁ, পাঠানের জন্য হল পাচ্ছে না, সেটা খুব বাজে জিনিস, এটা সাপোর্ট আমরা করছি না। কিন্তু এই যে জিনিসটা তুমি যেটা বললে, তুমি নিজের জন্য ক্লিয়ার যে ভাই আমার খাদান আমার কম্পিটিশনই নয়, আমার কম্পিটিশন তো অন্য কিছু, খাদান আমার জায়গায় নিচ্ছে না। তো এই যে ক্লিয়ার থাকাটা, মানে এই যে জাতি হিসেবে, মানে মানুষ হিসেবে, যে আমি যদি ক্লিয়ার থাকি, মানে আমার মনে হয় ডিরেক্টররা যদি এই ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসে, ডিরেক্টর প্রডিউসাররা, যে আমার কাজটা ওর জন্য ক্ষতি হয়ে গেল থেকে বেশি আমি কাজটা একটু ভালো করবে। কাল কক্ষ দেখো না, তোমরা কাজ করেছো কোভিডের সময়, ঠিক আছে, ভালো করে লোকের রিলিজ করার সুযোগটা দেখতে পেলো না, লোকে এখনও কথা বলে কাল কক্ষ নিয়ে। হ্যাঁ, মানে এখন তো মানে মানে বহু লোকে ওটাকে দেখতে চাইছে যে, এবং মানে সবথেকে বড় যেটা আমার মনে হয় আমরা যে ফিডব্যাকটা পাই হুম, ছবিটা নিয়ে, যারা দেখেনি তারা তো দেখতে ইচ্ছুক, আগ্রহী। হুম, মানে আমার কাছে এরকমও লোক এসেছে, আমি সব ওটিটি খুঁজে ফেলেছি, মুভিও হুম, খুঁজে ফেলেছি কিন্তু পাচ্ছি না। পাচ্ছি তাহলে না। কি কোথায় পেতে আমারও পারি? সেম প্রশ্ন। ঠিক আছে? সেটাতে আসছি। কিন্তু এর থেকে ওই সংখ্যক মানে ভিউয়ার্স বা ফিডব্যাক আমাদের কাছে এসে যারা ছবিটা দেখেছে তারা রিভিজিট করতে চায়। তারা মনে করে যে কালকক্ষ একবার দেখবার ছবি নয়। হুম, মানে বারবার দেখবার একটা হুম, ছবি, হুম, এবং হুম। বারবার দেখলে তার মধ্যে থেকে আমি মানে অনেক কিছু কানেক্টিং পয়েন্টস হয়তো আমি ১ম বার মিস করেছি। আমি হয়তো ২য় বার বা ৩য় বার সেটা খুঁজে বার করতে পারব। কালকক্ষ তো was actually conceptualized had it been a series. মানে সিরিজটা খুব ভালো হতো কিন্তু মানে এটা। every cycle is a হ্যাঁ, series. হ্যাঁ, ইজ অ্যান এপিসোড অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি। এনিওয়েজ আরেকটা কথা, এই যে ডিরেক্টর যে বলছে না ডিরেক্টরসদের ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসা উচিত, অ্যাবসলিউটলি উচিত। কিন্তু আজকে ডিরেক্টরসদের ওপর এইরকম প্রেশার থাকে যে তোমার ছবিটা চললো না। মানে তোমার ছবি তো চলে না। ও তো হাউ ডাজ আ ডিরেক্টর ডিল উইথ দ্যাট? ইট টেকস মানে নার্ভস অফ স্টিল টু আচ্ছা ঠিক আছে বলছে বলতে দাও। না, মানে তার সবথেকে বড় কারণ যে আমার ছবি চলা বা না চলার মানে যে পরিসরটা, সেইটা কন্ট্রোল করছে কিন্তু একটা অন্য সিস্টেম। মানে ধরো তুমি যেটা বলছো যে লোকে দেখার সুযোগই পায়নি। তো সেই সুযোগটা আমি তো আজকে পুষ্পা টুর ওই গ্র্যান্ড স্কেলের পাবলিসিটির জায়গায় নেই, এবং সেটা করারও কথা নয় আমার। মানে আমার যে হুম, স্কেলের হুম, ছবি, ১। ২, তার যে ডিস্ট্রিবিউশন মেকানিজম যে সারা ভারতবর্ষে
5ই ডিসেম্বর অন্য কোনো ছবি দেখানো হয়নি, মানে শুধু পুষ্পা 2 দেখানো হয়েছে। মানে অন্য যে ছবি যাই ছিল না কেন সেগুলো কিন্তু ওই একদিনের জন্য সেগুলো চলেনি। আমি যতদূর জানি মানে পশ্চিমবঙ্গে শুধু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেহেতু চলছে, তাদের নিযুক্ত যে হলগুলোতে পুষ্পা 2 রিলিজ হয়েছে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের ছবি দেখাতে হবে, সেইখানে ওই একটা শো বা একটা স্লটে ফিল্ম ফেস্টিভ্যালের ছবিটা দেখানো হয়েছে। তো এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলটাতে মানে আমরা তো চুনোপুটিও নয়, নিমিত্ত মাত্র, মানে নিমিত্ত মাত্ররও নিচে কিছু যদি থাকে সেইটা। তো এবারে তো এই সেখানে দাঁড়িয়ে কন্ট্রোলটা এই কোয়েশ্চেনটা যদি আসে যে তোমার ছবি চলে না, তো তার উত্তরটা মানে কিভাবে আমি দেবো? আরও একটা জিনিস আমি তোমাকে বলি, এটা আমি তোমার সঙ্গে তুমি বললে বলে আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো। বোধহয় লাপাতা লেডিস রিলিজ করেছিল হ্যাঁ, এবছরই। এবং হ্যাঁ, রিলিজটাতে আগে কিন্তু লোকে কেউ না, দেখেনি। কিন্তু তুমি দেখো একটা জিনিস নোটিস সেম করছি। গোজ উইথ 12th ফেল। হ্যাঁ, 12th ফেলটা তো তাও বলবো সিনেমা হলে যখন আসে মানে হ্যাঁ, দুটো একই বলতে পারি, একই একই বলতে পারি, একই। একটা যদি হটস্টার না হ্যাঁ, নিত, একটা যদি নেটফ্লিক্স। নেটফ্লিক্স না হ্যাঁ, নিত, 12th ফেলটা হুম, হটস্টারে হ্যাঁ। ফার্স্টে যায়। তা না হলে কিন্তু আমি ওটাতে যাচ্ছি না, আমি হুম, বলছি তুমি দেখো দর্শক হিসেবে আমিও যদি হুম, ভাবি, হুম, আহ, সবাই কিন্তু লাফিয়ে পড়েছে সিনেমাটা দেখতে যা ভাই, হেভি হুম, হয়েছে সিনেমাটা, হুম। ঠিক আছে। কিন্তু বাংলাতে যখন কোনো সিনেমাটা অন্য সিনেমা হচ্ছে, কেউ কিন্তু গিয়ে আরেকজনকে বলছে না সিনেমাটা দেখে আয় ভাই খুব ভালো হয়েছে। এইটা না, না আমার মনে আমি হচ্ছে আমি একটা এখানে একটু ডিফার করব। যে একদম সেটা হয় না তা কিন্তু নয়। এবারে তুমি মানে আমি ডিফারটা এই জায়গা থেকে করছি। হ্যাঁ, ধরো লাপাতা লেডিজ বলো বা 12 ফেল বলো বা যেগুলো একটা হিন্দি সিনেমা, হুম, তার অডিয়েন্স বেসটা তো বেশি। হুম, ঠিক আছে? মানে এবং তাদের আমার বাংলা ছবি তুমি যেরকম ইন্ট্রোডাকশনটাই দিলে যে কলকাতার কিছু হল, আমি হুম, আরেকটু বাড়িয়ে দিচ্ছি যে না ওয়েস্ট বেঙ্গলের কিছু হল। হুম, এবার সেগুলো সবই তো একটা গণ্ডি। ঠিক ঠিক। ঠিক আছে? তো তখন ধরো একটি বাঙালি এসে বসে আছে, আমাদের কাছে তো আসছে, ব্যাঙ্গালোর থেকে অনবরত আসছে, হায়দ্রাবাদ থেকে অনবরত আসছে, এখানে রিলিজ করবে না, এখানে আমরা দেখতে পাবো না, দিল্লি থেকে আসছে। তো সেখানে তো আমরা কিছু উত্তর এখনো অবধি দিতে পারছি না যে প্যান ইন্ডিয়ান রিলিজটা হবে কিনা, হলেও সেটা হয়তো একটা মাল্টিপ্লেক্সের একটা কোনো শো হয়তো সেটা পাবে, এবং এবং সেটা কবে পাবে এবং সেটাও জানি না। তারপরে ধরো তুমি বলছো আজকে 12th ফেল বা হুম, হুম, লাপাতার লেডিস হুম, কে ওটা তো হলে রিলিজ করার পরও কেউ দেখেনি, খুবই কম লোক হুম, দেখেছে। সেটা তো ওটা তো হিটই করেছে ওটিটিতে আসার পর। হুম, সেটাই। সো দ্য ওটিটি চ্যানেল সেটা কিন্তু ওয়াজ স্মুথ হুম, বিকজ a big producer was associated with both of them. হুম, হুম, The OTT release was smooth. কিন্তু আমাদের এখানে OTT release is also very difficult for Bengali films and especially for independent Bengali films. কারণ there are different schemes যে একসাথে একটা প্যাকেজে অনেকগুলো ফিল্ম যেতে হবে। অনেক ওটিটি আছে নাম করার ওটিটি যারা বাংলা সিনেমা নেয় না। ঠিক আছে? নিচ্ছে না, নিচ্ছে না। নেটফ্লিক্সে নিচ্ছে না। এপিসোডে নেয়ই না, কখনো হ্যাঁ, নেয় নেয় না। না। মানে সেটা এক যুগ হয়ে গেছে যে তো এবারে নেটফ্লিক্সে না আমাকে তো নিচ্ছে। যারাই কালকক্ষ দেখতে চায় বা মন পতঙ্গ দেখতে চায় তারা বলছে নেটফ্লিক্সে আসবে না। নেটফ্লিক্স লোক তো জানে না যে বাংলা সিনেমা নেটফ্লিক্স নেয় না। হুম। এবার তো অ্যাজ আ ইন্ডাস্ট্রি উই হ্যাভ ফেলড সো মাচ যে নেটফ্লিক্স নেয় না। তো এবার হাউ টু নেগোশিয়েট দ্যাট? সে কালকক্ষ তাহলে কোথায় আমরা দেখতে পাবো, কোনো আসবে? হ্যাঁ, আসবে ডেফিনেটলি। মানে সেটা মানে আমি তোমাকে এই মুহূর্তেই একটা চ্যানেল বা প্ল্যাটফর্ম বলতে সত্যিই হুম, পাচ্ছি না, হুম, সেটার জন্য আমি দুঃখিত। এবার ধরো ইউটিউবে রিলিজ করলাম। ধরো বাকিটা ব্যক্তিগত। ইউটিউবেই তো রিলিজ এবং তারপরেই ছবিটা কাল্ট হয়েছে। একদম। ঠিক আছে? এখন ইউটিউবে রিলিজ করলে এইটা ছড়িয়ে যাবে। ও সিনেমাটা তো কেউ নেয়নি, তাই জন্য ইউটিউবে দিয়েছে। আরেক সমস্যা। এবার ঠিক আছে, এবার লট অফ ওটিটিস এ যে সিনেমাগুলো যাচ্ছে খুবই বাজে বাজে সিনেমা হুম। যাচ্ছে, দে আর নট গেটিং এনি মানে হ্যাঁ, প্রোডিউসারকে তো যাচ্ছে। কিছু ওই সিনেমাগুলো পাচ্ছে কি করে ওটিটি? কারণ প্রোডিউসার কিছু নিচ্ছে না। প্রোডিউসার ইজ মানে আচ্ছা। লেটিং ইট গো দিয়ে দিচ্ছে হয়তো। হ্যাঁ। তো মানে এগুলোর মধ্যে এত কিছু রয়েছে না, সেখানে মানে আমরা অডিয়েন্সরা বুঝতে পারবো না, না অডিয়েন্স ঢুকলে। কেন, আমরা ডিরেক্টরসরাও সেটা বুঝতে পারি না। মানে সেগুলো আমাদের এত অঙ্কর মারপ্যাচ, আমাদেরও সেটা বোঝার সত্যি কথাও নয়। কারণ তুমি যদি ক্রিয়েটিভ হও, তুমি ক্রিয়েটিভিটিটা নিয়েই তো বেশি ডিল করবে। আমি তোমাকে একটা ভালো ছবিই দিতে পারি উপহার, এবারে ছবিটা চালানোর দায়িত্ব যদি আমার হয়, তাহলে তো আই বেটার নট বি দ্য মানে দ্য ডিরেক্টর, আই বেটার বি দ্য person or be in ডিস্ট্রিবিউটর। be in Exactly. that section where I can run the film, where I can fight for that. ঠিক। না এরকমও কিছু যেটা কিন্তু ট্রু, মানে যেটা মানে বিকজ আই স্পোক অ্যাবাউট অনুরাগ কাশ্যপ, মানে ওনার শুরুর দিকে জার্নিতে যিনি ছিলেন, যে দৌড়ে দৌড়ে ইন্টারন্যাশনাল হ্যাঁ। সার্কিটে অনুরাগ কাশ্যপকে ইন্ট্রোডিউস করেছিলেন, সেটা ফেলে দেওয়া যায় না। তো
তো সেই জায়গাটা আমাদের কাছে এখনো ঘটছে না, মানে আমরা যারা কন্টেম্পোরারি যারা ওয়ার্ক প্রে করি করছি নিশ্চয়ই হবে। একদমই, তুমি অর্জুনের কথা বললে, হুম। ও কাজ করছে, তো উই আর অল সাফারিং অর উই আর অল সেলিং অন দ্য সেম বোট, যেখানে আমরা মানে কোথাও তো এই পুরো সিস্টেমে মানে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, এবং আলটিমেটলি ইট কামস টু দ্য মানে হেড অফ দ্য ক্রিয়েটিভ টিম, সেটা ডিরেক্টরই, দ্য মেকার, যে মানে তোমার ছবি এই হচ্ছে বা ওই হচ্ছে। আচ্ছা, অঙ্ক থেকে তুমি একটা কথা বললে, এটা খুব বড় একটা জটিল প্রশ্ন, যেটা যারা এই অঙ্কে আসবে না তারা বুঝতে পারবেও না। অঙ্ক থেকে আমি বলি, এটা খুব মানে হাস্যকর প্রশ্ন হতে পারে। আগের সপ্তাহে রিলিজ করেছে পুষ্পা, পরের সপ্তাহে আসছে খাদান। সব থেকে রিস্কি উইন্ডো যে উইন্ডোটা, মানে এত বুক চেতিয়ে এরকম সাহস করে এই সপ্তাহটাই কেন চুজ করলে? আচ্ছা, এইটা আমরা যখন অ্যানাউন্সমেন্টটা করেছিলাম, হ্যাঁ, আমরা পুষ্পাটা জানতাম, হ্যাঁ। কিন্তু এর ডেটটা খাদান তার আগে রিলিজ করার কথা ছিল বলেছিল। না, খাদান না, 26 তারিখে রিলিজ করার কথা ছিল। পরে ও বোধহয় আচ্ছা, আচ্ছা। ছিল, ও মানে পরে। বড়দিনের সময়টা আচ্ছা, আমরা আমরা আমাদের সেটা মানে সঠিক এটা আমরা জানতাম না। আমরা সেটা জানতাম যে জেনারেলি বড়দিনের সময় একটা বড় রিলিজ হয়, হুম, এবং সেখানে ওইটা রয়েছে। তো সেইখানে আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, মানে পুষ্পার সাথে তো আমরা Competition কোনো না। গল্পই আমাদের নেই, আমাদের গুটি কয়েক জায়গা, গুটি কয়েক হলে যাবে, এবং সেই জায়গা থেকে আমরা হুম। মানে উই ক্যান আমার তো 10-15টা শো হলেই হয়ে যাবে। আমার ট্রাই তো দ্যাট আউট, ওইটুকুনি দরকার। উই ক্যান ট্রাই দ্যাট আউট, মানে সেখান হ্যাঁ। থেকেই আমাদের মনে হয়েছিল। এবং কোথাও মনে হচ্ছিল যে 2024 এই ছবিটা কেন, 23 যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছে, 24 যতগুলো ফেস্টিভ্যাল মোটামুটি আমাদের হয়ে গেছে, তারপরে যেটা হবে হবে, তো রিলিজটা করে দেওয়ার দরকার। মানে আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল প্ল্যানটা ছিল সেপ্টেম্বর, হুম, তো তখন আমরা ব্যাকফুটেড হয়ে যাই ডিউ টু দ্য সিচুয়েশন, যে তখন সিনেমা হলে কিন্তু সিনেমা নেই, বাস্তবিক সিনেমা ছিল না, মানে রিলিজ চতুম্বাদ রিলিজ সেপ্টেম্বরে হিন্দি সিনেমা রিলিজ করেনি সেরকম ভাবে। না, বাংলা তো করেই স্ত্রী ছিল। শুধু স্ত্রী 3 আগস্টে ছিল। অগস্টে, হ্যাঁ, কিছুই ছিল না, মানে সেপ্টেম্বর ওয়াজ আ ব্ল্যাঙ্ক স্লেট। কিন্তু আমরাও তখন মানে যে সিচুয়েশনটা ছিল সেখানে দাঁড়িয়ে আমরা সেই মানে না, ওটা উচিত হতো না। হ্যাঁ, মানে ওই রকম ওই একটা সময় দাঁড়িয়ে আমি সিচুয়েশনে লোককে কি আমি করে বলবো তুমি বলবো, সিনেমা সিনেমা দেখতে দেখতে এসো, এবং আমার সিনেমায় মুক্ত সুখ, এগুলো সেই পরিস্থিতিটাই ছিল না। তো সেই জায়গা থেকে আমরা তারপরে অলরেডি পুজোর স্লেটটা তৈরি হয়ে গেল যে এখানে এই জিনিসগুলো হচ্ছে। তো তারপরে তোমার মানে এই ফিল্ম ফেস্টিভ্যালের একটা ঝড় উঠবে, যে জায়গাগুলো আমাদের মানে ছবিটার জন্য অনুকূল সেগুলো বন্ধ থাকবে ডিউ টু ফিল্ম ফেস্টিভ্যাল। তো দেন হোয়াট মানে উই ওয়ার গেটিং ওয়াজ দিস থিং, যদি আমাকে 2024 এর মধ্যে জিনিসটাকে ধরাতে হয়। এবারে সত্যি কথা বলতে গেলে এটা তো ডিস্ট্রিবিউশনের থেকে আমরা জেনেও যেটুকু বুঝেছি যে 25-এর শুরু থেকেই একটা বিশাল ঝড় অফ বাংলা ছবি আসতে চলেছে, কেননা খাদান নিয়ে। অনেকেই তাদের রিলিজগুলো স্থগিত রেখেছিল ওই অগস্ট সেপ্টেম্বরের ওই সময়টা, যেগুলো সব মানে বাই মার্চ হয়তো রিলিজ হয়ে যাচ্ছে। তো কোনো না কোনো সময় কেউ না কেউ মানে কিছু না কিছু থাকবেই। এবারে তার মাঝখানে হয়তো ওই পতঙ্গের মতন আমরা পিষেও মরে যেতে পারি বা উড়েও যেতে উড়বে, পারি। উড়বে, নিশ্চয়ই উড়বে, নিশ্চয়ই উড়বে। তো যাকে সেটা তো মানে যখন তুমি ওই যেটা প্রথমেই বললাম যে তুমি যখন মানে গতির আগেনস্টে বিগতিতে তুমি রয়েছো, তো তোমাকে তো এটা মানে সেটা যে তুমি খুব মানে এই ইচ্ছাকৃতভাবে আছো তা ছবিটার না। ক্ষেত্রে কোনো কিছু এক্সপেক্টেড ঘটেনি। তো প্রথমে ইট ওয়াজ হয়তো আনএক্সপেক্টেড সুপারহিট হয়ে গেল। সেটা তো হাউসফুল রান, 1 কোটি ইনকাম চলছে রে আজ জুন অবধি। তুমি ওটা লাঠি সিনেমার মতো পোস্টার দেবে। সেটা ঘটে না, ট্রুলি স্পিকিং। মানে আগে ওইরকম ধরো হ্যাঁ, সত্যি তো লাঠির কথা বললো না, লাঠি কিন্তু আমাদের মুখ থেকে হ্যাঁ, বেরোলো মানে নামটা, সিরিয়াসলি। হ্যাঁ, এত সপ্তাহ এত মাস, মানে যে লাঠি 1 বছর চলেছিল আমাদের মানে ওখানে প্রায়। আমি এখনো দেখতে পাচ্ছি যে আলোচনাটা খুব গুরুগম্ভীর চলেছে। মোটেই আমরা খুব গুরুগম্ভীর লোকজন নই, কিন্তু সেইটাই মানে আমার মানে শৈশব, টিনেজ পুরো যেগুলো নিয়ে কেটেছে, যে 6 মাস হাম আপকে হ্যাঁ কন আছে,
এরকম একটা সিনেমা বানাবো 6 মাস চলবে, তাই না? একদম এসেছে ও তো এটা গ্ল্যামার তো এটা। আমার সিনেমা চলে 6 মাস একটা সিনেমা বলে। আরে আমি তো এসেছিলাম হাম আপকে হ্যায় কন বানাতে, এবং আমাকে মানে আমার এখন বানানোর ইচ্ছে অ্যাভেঞ্জার, তো আমাকে সেই টাকাটা তো দিতে হবে। ডিডিএল চলছে এখনো, ঠিক আছে, কোথায় আমার একটা সিনেমা হবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, টাকা নিয়ে যাবে, চল একদম সিনেমা দেখতে। একদম একদম একদম। আমার অলরেডি পুরো সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি ভাবা আছে, এবং সেটা বেঙ্গলি স্টার। আমাদের সবার আছে এটা, টাকা কেউ লাগাচ্ছে না, টাকা আর কেউ লাগাচ্ছে না, কারো সাহস নেই এটা করে। মানে ওই জিনিসটাই বোধহয় সিনেমা ওয়ার্ল্ড থেকে চলে আসে। মানে আজকের জেনারেশন ওটা ভাবতেই পারে না, না। যারা স্যাট 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 এই করতে পুরো থাকে। ওয়ার্ল্ড জুড়ে তাই এখন। না হ্যাঁ, মানে কিন্তু সেই কিন্তু জায়গাতে- কোনো একজন মানুষ তো একটা তখন আননোন ফিল্ম মেকার হুম। যে একটা খুবই ছোট ফিল্ম বানিয়েছে একটা মোটা হিরোকে নিয়ে, সে একটা ছবি ভেবেছে যার হিরো হচ্ছে একটা মাছি, তার পেছনে একজন অত টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু একদম। আমি তাই ভাই, জন্যই ওই ইন্ডাস্ট্রিটা আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি এখনো বলি রাজামৌলির ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন হচ্ছে মক্খি। হ্যাঁ মানে বাহুবলী তো অনেক কিছু ছিল, হ্যাঁ ছিল। there are তার so মধ্যে many কিছুই ছিল grandeur না। মক্খিতে। মানে আমি যে কিছুই বিশ্বাস করি না, আমি সত্যিই মানে সিনেমার লাস্টে বলছি মাছের মরে যেন না যায় ভাই, না আমি সিনেমাটাকে মেরে দেবো, ঠিক আছে কিছু হলে, ঠিক আছে। তাহলে মানে তুমি এই বলো যে না, আজকে মাক্ষী কেউ ভাবলে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ ওটা প্রডিউস করতো? না, ওটাকে কি বলা হতো? ওটাকে নিশ ফিল্ম বলা হতো। বাট এটা দ্যাট ইজ এ কমার্শিয়াল মুভি। হ্যাঁ। মানে সামান্তা কাজ করেছে, নানি কাজ করেছে, সুদীপ কাজ যেই করেছে। কাজ করে থাকুক না কেন, তারা তো দে আর নট দ্য ফেস অফ দ্য ফিল্ম। দ্য ফেস অফ দ্য ফিল্ম ইজ দ্যাট মাক্ষী। না না, আমি বলছি তারা কিন্তু এগ্রিও করেছে। Exactly. মানে তারা জানে যে এটা তাদের সিনেমায় একটা মাছি একটা Hero. তারা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। মানে আমি ভাবলে কি বলছে ভাই, কি কি পাগল হয়ে যায়নি এরকম বলবে, তারা করেছে। এবং ওই সিনেমাতে সুদীপের অভিনয় ভাই, মানে আমি ভাবছি ও অভিনয়টা করেছিল কিভাবে ওখানে দাঁড়িয়ে। মানে আমরা তো বিবেক দিয়ে পরে দেখছি ওই অভিনয়টা অত সুন্দরভাবে করেছে কিভাবে, যখন চান করছে মনে হচ্ছে যেন পিছিয়ে যায় বাথরুমে, আরো মানে আমার বুকে না, এসে পুরো ব্যাপারটাই না মানে না, ওই তোমাকে অ্যাজ আ ইন্ডাস্ট্রি স্টার্স, অ্যাক্টার্স, প্রডিউসার্স, তাদের সবাইকে তো এই রিস্কটা নিতে হবে, হ্যাঁ। তাদের সবাইকে তো সাহসটা দেখাতে হবে। দেন অনলি দিস ফিল্ম ক্যান বি মেড, দেন অনলি আর রাজামৌলি ক্যান বি মেড। আজকে বহুরূপী এখনো প্রায় চলছে, অনেক একদম। ঘরে দেখাচ্ছে। মানে এখনো কিন্তু দর্শক আছে আছে। যারা দেখতে চায় সিনেমা। দুটো জিনিস আমার মনে হয় 2 থেকে 3টে জিনিস ল্যাক হয়। মানে এটা আমার এখন আমি নিজে সিনেমা বানিয়ে উঠিনি, তো আমার এটা লেকচার দেওয়া উচিত না, বাট এখন অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে বলছি। এক হচ্ছে গিয়ে ঠিকঠাক প্রমোশন হয় না বাংলায়, খুব বড় একটা রিজন, যেটা আমি খুব ভালোভাবে চাই যদি আমাদের বৈঠকখানা থেকে যদি আমরা কোথাও কোনো সিনেমাকে হেল্প করতে পারি আমাদের এখান থেকে, আমরা খুব খুশি হব। সেকেন্ড, আমার মনে হয় যখন কাজ আসে, যে কোনো কাজ, প্রথমেই কাজটাকে নিয়ে না প্রচুর ন্যাক্কারজনক কথাবার্তা চুরি হয়ে যায়। যে কোনো কাজকে প্রথমেই আমি নেগেটিভ কিছু বলে দেবো প্রথমেই। আর 3 নম্বর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে গল্পটা দর্শকের কাছে পৌঁছাবে, মানুষ মানে প্রোডাকশন বা ডিরেক্টর বা যে কেউ যারা সিনেমাটা বানাতে চায়, তারা মানে একটা পেস আছে, আমি যেটা মনে করি দর্শক এটা খেতে চাই, আমি দর্শকের রান্না করতে চাই, এটা ব্যালেন্স হচ্ছে মাঝখানে আনা, ঠিক আছে। আমি জোর করে একটা খাবার বানিয়ে দিতে পারি না। মানে কালকে আমি যদি দর্শককে আমি এটা বলতে পারি না আমি উচ্ছে সবজি বানিয়েছি খাবি না কেন, খেতেই হবে, তো টেস্ট নেই, এটা বলতে পারি না, ঠিক আছে। আবার আমার যদি মনে হয় কালকে দাঁড়িয়ে যে আরে ও একটা খাচ্ছে কোথাকার চাইনিজ খাবার, রান্না করতে পারি না, চাইনিজ না বলো চাইনিজের গোছিও কিছুটা বানিয়ে দিই, একটা মানে একটা চিলি চিকেন বানিয়ে দিই, ওটা চাইনিজই আমার মতো করে বানিয়ে দিই, আমি সেটা বলছি। এটা করাটা তো কঠিন, কিন্তু আমি যত লোকের সাথে মিশেছি এটা আমার খুব খারাপ লাগে বলতে, কারণ এই ফার্স্ট সেকেন্ডটা যখনই কোনো ডিরেক্টর আসে আমি জানি কেন এটা বেরিয়ে আসে আমার মুখ থেকে। কারণ প্রতিবার আমি কলকাতায় এসেছিলাম, বাইরে কাজ করতাম হায়দ্রাবাদ বা অন্য জায়গায়, দেখতাম তারা প্রচণ্ড ওপেন মাইন্ডেড কাজ নিয়ে। আমার এখানে মনে আছে একটা ডিরেক্টর আমাকে বলেছিল, আমি বারবার আমার মাথায় আসে, আমার খুব খারাপ লাগে। আমি বলছিলাম এই যে গল্পটা লেখা হয়েছে এটা তো কঠিন হয়েছে দর্শকদের জন্য, এতটা কঠিন তো না বললেও চলে। আর কলকাতায় তো একটা স্ট্রাকচার আছে যে আমি কী করে কঠিন সিনেমা বানাতে পারি, ঠিক আছে। মানে কেউ যদি কঠিন সিনেমা বানালাম, মানে যদি অডিয়েন্স বুঝতে না পারে সিনেমাটা মাস্টারপিস, অডিয়েন্স বুঝতে পারেনি, ঠিক আছে। তাই বলেছিলাম তার কথা হচ্ছে অডিয়েন্সকে বোঝানোর দায়িত্ব আমার নয়, আর ডিরেক্টরের দায়িত্ব নেই অডিয়েন্সকে বোঝানোর দায়িত্বটা কার ভাই, ঠিক আছে। আমি ভেবেছিলাম তো উনি একলা এরকম, বা হয়তো উনি আজকে রাগের মাথায় বলে ফেলেছেন, ও বাবা তারপরে তো যত লোক সবাই দেখি একই রকম। না না, এখানে আমি একটা কথা বলবো যে সিনেমা 3 ধরনের হয়। এক ধরনের সিনেমা হচ্ছে যেটা পুরোপুরি দর্শককে কেটার করে, হ্যাঁ। দর্শক এই জিনিসটা চাইছে তোকে ওটাই দাও, যেটাই এখন হচ্ছে হচ্ছে। maximum। আমি খুব বাজেভাবে ফিল করছি। হ্যাঁ, আরেক ধরনের সিনেমা হয় যেটা পুরোপুরি অথরের সিনেমা। তুমি যদি আজ ফ্রেঞ্চ সিনেমা, জার্মান খুব সুন্দর সিনেমা, হয়। তাদের সব সিনেমা কিন্তু ওরকম নয়। হুম,
বেশিরভাগ কিন্তু যে ইউরোপিয়ান সিনেমাগুলো আমরা ইউজুয়ালি ফেস্টিভ্যালে হুম। দেখি সেইগুলো ওরকম। হুম, দে ডু নট, মানে সেখানে কিন্তু একটা ইয়েই আছে যে মানে গুড সিনেমা হুম। শুড নট বি কেটারিং টু দ্য অডিয়েন্স। মানে অডিয়েন্স বুঝলো কি বুঝলো না, হ্যাঁ, মানে এটা নিয়ে যেন অথার বদার্ড না হয়। কিন্তু এখানে তো বলার হচ্ছে। না, এবং মাঝখানে একটা জায়গা আছে মিডল অফ দ্য রোড সিনেমা, যেটা হচ্ছে যেটা তুমি বলছো যে যেখানে অথারের অরিজিনালিটিটাও হামাবকে এখন রয়েছে, দেখেছি আমরা একটা হ্যাঁ, টাইম। অথারের অরিজিনালিটিটাও রয়েছে, আবার দর্শক বুঝলো না এটা আমার একটা টিক মার্ক, এইটা নয়। না। তো আমিও এই ধরনের সিনেমাতেই বিশ্বাস করি, মানে আমি আমার ছবি এইভাবেই আমি বানানোর চেষ্টা করি। এবার ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্ট দর্শকের বোঝার ক্ষমতা তো আলাদা, তাই প্রত্যেক সিনেমার নিজস্ব কিন্তু দর্শক বেজ আছে, ঠিক আছে? তাই জন্য তুমি এমনি কোনো প্রোডাক্ট যদি সেল করতে যাও সিনেমা বাদ দিয়ে, তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে তোমার টার্গেট অডিয়েন্সটা কি, বা তোমার টার্গেট সেলিং Buyers. গ্রুপটা কে কি। জলের বোতল বিক্রি করতেছে কোথায় বলবে? এই জলটা কে Exactly. কিনবে? বোতলটা হ্যাঁ, কে কিনবে? তোমার এই টাকাও জলের বোতল আছে, আবার জলের বোতল সেই ব্ল্যাক ওয়াটার বলে ওই ইয়েতেও আছে, হুম, ঠিক আছে? ওইটা টার্গেট খুব আলাদা, একই জল, হুম, তাতে রং করে দিয়েছে, কিন্তু সেটা এখন বিশাল দামে বিক্রি হবে। তো এইবারে একমাত্র অদ্ভুত আমরা একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি, এটা কিন্তু কিছুদিন আগেও ছিল যে সিনেমা বানাচ্ছ তোমার টার্গেট অডিয়েন্সটা কি। হুম। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে সব সিনেমা সবাইকে কেটার করতে হবে, এইটা প্রবলেম। মানে যেটা তুমি তখনও বললে, আজকে আল্লু অর্জুনকে হুম। বা আজকে তোমার জুনিয়র এনটিআরকে তো ইন্টেলেকচুয়ালদের দ্বারা ভ্যালিডেটেড হতে হয় না, না। তাহলে একটা বেঙ্গলি স্টারকে কেন একটা ইন্টেলেকচুয়ালদের দ্বারা ভ্যালিডেটেড হতে হবে? আর সেই ক্ষেত্রে বদারই বা কেন? এক্স্যাক্টলি, সিমিলারলি অপোজিটে সত্য। হ্যাঁ। আমি একটা ইন্টেরিয়র ডিরেক্টর, তুমি যেটা বললে খুব ভালো লাগলো, মানে ইউরোপিয়ান যারা, তারা যদি বদার না থাকে, আমার কথা হচ্ছে তুমি একটা সিনেমা বানালে, যেমন আমি এই কথাটা একজনকে বলেছিলাম, ও খুব বিরক্ত হয়েছিল। আমি একটা প্রথম কাজ করেছিলাম, আমাদের প্রথম একটা মিউজিক ভিডিও ছিল, তো রবীন্দ্রসঙ্গীতটাকে একটু ডিফারেন্ট প্যাটার্নে আমি ইউজ করেছিলাম, ঠিক আছে? একটু স্যাডভাবে, প্রচণ্ড ডার্ক একটা থিম ছিল। তো আমাকে অনেকে বলেছিল সেটাকে দেখবে না। আমি বললাম এটা আমি এমন একটা রিস্কিভাবে বানাচ্ছি, আমি ধরে নিচ্ছি লোকে দেখবে না, তা আমার এটার কোনো এক্সপেকটেশন নেই। সেটা লাখের উপর প্রচুর ভিউ হয়ে যায়, 2-3 লাখ ভিউ হয়ে যায়, আমি খুশি। আর একটা কাজ করেছিলাম ফুল কমার্শিয়াল, ওটা লোকে দেখেনি, নেয়নি। তাই আমি ভাবতে বলছি নেয়নি কেন। এবার আমি কি বলছি, আমার যদি প্রথম কাজটা যদি 1 লাখ না দেখে 2000ও দেখতো, আমার খারাপ লাগতো না। আমার হচ্ছে এটাই, আমি যে কাজটা বলছি এই কাজটা লোকে দেখলো না, তাহলে বয়ে গেছে, একদম তাহলে আমি দর্শকের গালাগাল দিচ্ছি কেন? আমি এটা বলছি। একদম, এক্স্যাক্টলি। আজকে তুমি যদি আমাকে বলো যে মন পতঙ্গ ভাই আমি বানিয়েছি নিজের জন্য, নিজের ইন্টারেস্ট দেখানোর জন্য, আমার বদার না। তুমি সত্যি কালকে এসে বলবে না যে বাংলা সিনেমা অডিয়েন্সের গাধা, এইটা বলবে না। একদমই। আবার তুমি যদি কালকে একটা অ্যাভেঞ্জার বানানোর চেষ্টা করো, ধরে নাও, এবার যদি লোক না দেখে, ইউ শুড বি বদার্ড, লোকে কেন দেখলো না? ট্রু, একদমই তাই, একদমই একদমই তাই। আরেকটা ব্যাপার একদমই হচ্ছে তুমি মানে একদম মানে এটা তো আমার মনে হয় তুমি যে জায়গা থেকে তুমি একটা ফিল্ম বানাচ্ছ হুম। এবং তুমি কেন বানাচ্ছ তার ক্ল্যারিটি অফ থট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তোমার কাছে থাকাটা ভীষণ জরুরি। যে তুমি যেটা বললে খুবই ঠিক বললে, যে একটা মন পতঙ্গ তুমি মনে করছো এই জন্য তুমি বানিয়েছো, সেখানে দর্শক দেখলো না, তুমি বদর করলে না, মানে আমি নামটা জাস্ট হ্যাঁ। তুমি নিচ্ছ বলে সেটা বললাম। কিন্তু তুমি একটা অ্যাভেঞ্জার্স বানিয়েছো এবং সেখানে তোমার দর্শক দেখলো না, তাহলে তো তোমাকে ডেফিনেটলি রিভিজিট করে দেখতে হবে যে কেন দর্শক দেখলো না। এবং ওরা কিন্তু ওটা করছে। হ্যাঁ, একটা ওদের- অ্যাভেঞ্জার্স সিনেমা, হ্যাঁ। অ্যাভেঞ্জার্স সিরিজের একটা সিনেমা, সেটা হয়তো হিট করে গেছে, কিন্তু ওরা যেটা এক্সপেক্ট করেছিল সেইখানে পৌঁছয়নি, তখন কিন্তু সেই প্রজেক্টটা তার সিকুয়েলগুলো স্ক্র্যাপড হয়ে যাচ্ছে, হচ্ছে কিন্তু। সেকেন্ডলি হচ্ছে যেটা তুমি বললে, ঐতিহাসিকভাবে সিনেমা ইন্ডাস্ট্রি, সিনেমা তো একই সঙ্গে একটা আর্ট, হুম। আদতে সিনেমা একটা আর্ট, হুম। এই আর্টটা বেচে প্রচুর টাকা রোজগার করা যায়। যেমন এক্সরে মেশিন, ঠিক আছে, ইট ইজ আ সাইন্টিফিক ইকুইপমেন্ট। এবার কেউ এক্সরে মেশিন কিন্তু এই করে না যে আরে এক্সরে মেশিনটা করে কত লাভ হলো, কেউ করে না কিন্তু, বাট ওটা থেকেও তো লাভ হয়। Exactly. সেরকম সিনেমাও তাই জিনিস। খুব সুন্দর কথাটা বললে, তো আই লাভ ইট। বলো তারপরে। তো একসঙ্গে একটা শিল্প, যে শিল্প থেকে প্রচুর টাকা রোজগার করা যায়, তো সেখানে কি দুটোরই জায়গা থাকতে হবে। যে তুমি যদি টাকাটা রোজগার না করো তাহলে শিল্পটা বাঁচবে কি করে? আর যদি শিল্পটাই এক্সিস্ট না করে তাহলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওটা ঘুরতে 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 তারপর একসময় ঢুপ করে পড়ে আমি যাবে। তোমাকে একটা হাসি কথা বলি, ঠিক আছে, কাটলাম, সরি। এই লোকজন যাদের কথা বলি না, আমি এদের দেখতে চাই, মানে এরা যারা থিয়েটার করে বা বাইরে কাজ করে অনেকে করে, এদের ফেসে ব্যবহারে একটা ইন্টেলেকচুয়াল আঁতলামও থাকতে হবে
কিন্তু এরা মন থেকে ভীষণ একটা হিট সিনেমা চাই, মানে তারা মন হ্যাঁ, থেকে চাই একদম একদম যে- এটা তো একদম মানে এরা চায় তাদের বছরের সেরা হিটটা ওরাই দিয়েছে, হ্যাঁ, কিন্তু তারা আবার আতলে মরেও চাই। দুটো তো হতে পারে না বস একসঙ্গে। exactly. তাহলে তুমি সত্যজিতের মতো একটা ছাঁচ হয়ে বানাও, যারা একদম হিরোটার দেশে আমি দেখতে যাবো, বা তুমি ঋত্বিক ঘটকের মতো সিনেমা, ঋতিক চলেনি যদিও, বা ঋতুপর্ণ ঘোষ বানাও, ঋতুপর্ণ ঘোষ বানাও, লোকে দেখবে। সেটা তো করছো না। সরি আমি অন্যদিকে চলে গেছিলাম, তুই বলো। আমি কি যেন বলছিলাম, হ্যাঁ, তো হিস্টোরিক্যালি হুম। কিন্তু প্রডিউসার্সদের এই জিনিসটা থাকতো যে আমি 4টে সুপারহিট সিনেমা বানাবো হুম। যেটার থেকে আমার প্রচুর টাকা উঠবে, এবং 4টে আমি মানে আর্টিস্টিক সিনেমা বানাবো হুম। যেটা সিনেমার শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। দিস ওয়াজ দ্য ব্যালেন্স হিস্টোরিক্যালি, দিস ওয়াজ দ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে জিনিসটা ঘেঁটে গেছে যে কোনটা আর্টিস্টিক সিনেমা, কোনটা কমার্শিয়াল সিনেমা, কোনটার ওপর প্রেশার থাকা উচিত টাকা রোজগার করার, কোনটার ওপর প্রেশার থাকা উচিত না টাকা রোজগার করার। ঠিক আছে, যেমন ধরো মন পতঙ্গ। হুম। মন পতঙ্গ যখন আমরা কোভিডের আগে বানানো শুরু হুম। করেছিলাম তখন আমাদের কেউ চিনতো না, হুম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, হুম। কিছুই পাইনি। সো সেটার স্কেল অনেক কম ছিল। মানে ধরো আজকে তুমি মন পতঙ্গের ট্রেলার দেখবে, একটা বড় ব্রিজের ওপর দুটো লোক হুম। দাঁড়িয়ে হুম। রয়েছে। তখন ভাবা হয়েছিল যে এই যে আমাদের ওই ছোট খালটার উপর যে ছোট ছোট ব্রিজগুলো থাকে হ্যাঁ। ওইখানে শর্ট হবে হ্যাঁ। ওইটা, উইদাউট এনি পারমিশন, হ্যানা টানা, কোনোটা দিন কোনো একটা ক্যামেরা নিয়ে গিয়ে শুট করে ফেলবো। ঠিক আছে, তো বাজেট ওয়াজ দিস। হ্যাঁ। তারপরে যখন কালকক্ষ বুসান পেলো, কালকক্ষ ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিকে যাচ্ছে, তখন আমাদের প্রডিউসার বলল থিঙ্ক বিগার। ঠিক ভালো তো। আছে, তো তাই জন্য এখন ওখানে গান আছে, অনেক কিছু আছে, সো তার স্কেল ইনক্রিজড। ঠিক আছে, এরপর সেখানেও উই ফেল দ্যাট ইট ইজ স্টিল আ লিটল, মানে মানে এখানে যখন ছবি দেখে তখন লোকে অনেকেই বলে যে আরে এটা তো একদমই মেন স্ট্রিম ছবি মনে হচ্ছে, দিস ডাজন্ট লুক লাইক মানে মানে আর ইন্টেলেকচুয়াল ফিল্ম, কোট আনকোট, আমি ভাষার অভাবে আতেল বলছি, সিনেমা। হ্যাঁ আতেল সিনেমা তো নয় এটা। এটা আরো হয় যেমন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডটা পাই, সেটা আলাদা ব্যাপার। যখন সিনেমাটা দেখানো হয় আফটার আমরা বেরোচ্ছি, মানে উই অলমোস্ট গট মবড বাই দ্য অডিয়েন্স, যেটা কি হ্যাঁ, বানিয়েছে, ওটা কি মানে অলমোস্ট 1200 অডিয়েন্স saw it in the first screening, হ্যাঁ। যেটা রবীন্দ্র সদনে দেখানো হয়। তো আমাদের দুজনেরই একটা হালকা ক্রাউড অ্যাংজাইটি আছে, মানে ঠিক আছে। তো এবং প্রথমেই যখন সবাই ঘিরে ধরছে যে কেন ঘিরে ধরছে, তারপর লোকেরা স্বপ্ন দেখে এটার। হ্যাঁ না, তারপর রিয়েলাইজ দ্যাট দে আর অ্যাপ্রিশিয়েটিং। কি বাজে হয়েছে নাকি, মারবে হ্যাঁ, মারবে নাকি, তো তো হ্যাঁ, মানে যেইভাবে লোকে মানে সে মানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেরকম ভাবে লোকে পুশ হ্যাঁ, করেছে। মানে লোকে ছোবার চেষ্টা করছে, মানে হোয়াট ইজ দিস। তো তো যাই হোক, মানে সেইটা ওয়াজ ডেফিনেটলি দ্যাটস ভেরি ওভারওয়েলমিং। এবং তো সেখান থেকে আমাদের এই ধারণাটা হয়, এবং তারপর ট্রেলারের রিয়াকশনে কি হচ্ছে যে একটা লোক যদি একটা খারাপ কথা বলছে, তো অন্য লোক যাদের আমরা চিনি না তারা হ্যাঁ, গিয়ে মানে- আবার তাকে ইয়ে করে আসছে যে আপনি কিছু বোঝেন না, আপনি চুপ থাকুন। ঠিক আছে, আমরা কাউকেই চিনি না, যে কমেন্ট বক্সে যেটা হ্যাঁ। আসছে, মানে উই আর নট অ্যাওয়্যার অফ এনি সিঙ্গেল পার্সন ওভার দেয়ার, কিন্তু তো সেটা সেখান থেকে একটা আমাদের ইন্টারাকশন একটা- চলছে, যেটা আমাদের মনে হয়েছে ট্রেলারটাতে যে একটা ডায়লগ বেস তৈরি হ্যাঁ, হয়ে তো গেছে সেখান থেকে ট্রেলারটা। আমাদের আশা করবো আমাদের এই জোনটাও আমরা সবাই কাটিয়ে উঠবো, কারণ তোমাদেরই দেখে আমরা সাহস করছি। ঠিক আছে, তো আমাদের আড্ডা শেষের দিকে আসছে। তো মন পতঙ্গর যারা অভিনয় করেছে তারা সবাই খুব বড় বড় নাম। তো দুজন নতুন আছেন, তো নতুন যাদের অভিনয় করলো তাদেরকে তোমরা কাস্ট করলে কি হয়? কারণ খুব কঠিন দুটো রোল, আমি যেটা ট্রেলার দেখে যেটা মনে হলো। হ্যাঁ, মেয়েটির জন্য আমরা একদম প্রপার অডিশন করেছি, এবং সেই অডিশনটা দীর্ঘদিন ধরে হয়েছে। মানে সেটা শুরু হয় কোভিডের আগে, এবং আমার যতদূর মনে পড়ছে মোটামুটি 30 জনের কাছাকাছি আম, ওই সময়ই অডিশন দিয়ে গেছিল, এবং সেখানে কিছু মানে আহ, চেনা মুখ ডেফিনেটলি ছিল যারা অডিশনে এসেছিল। আম, খুব পরিচিত স্ট্যাটাস এ না হলেও মানে ছিল যারা যারা এই ধরনের
কাজ করতে ইচ্ছুক সেরকম অনেকেই এসেছিল। দুটো চরিত্রর জন্যই এসেছিল, মানে একটা লক্ষ্মী যেটা মেন ক্যারেক্টার এবং আরেকজন নারী চরিত্র নারী আছে। চরিত্র আছে যা তার জন্য এসেছিল। এবারে বৈশাখী তখনই আসে, বৈশাখী ওই অডিশনটা শেষের দিকে আসে এবং বৈশাখী সেই অর্থে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, মানে ও যে খুব থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাও না, কিছু ছোট ছোট কাজ, কিছু ওয়ার্কশপস অ্যাটেন্ড করেছে, এটাই ওর ব্যাকগ্রাউন্ডে ছিল। তো এবারে যেটা ওর মধ্যে ছিল একটা অদম্য সাহস ছিল, যেটাই এই চরিত্রটার হচ্ছে একদম বুনিয়াদ এবং বা সিনেমাটারও বুনিয়াদ। একদমই। তো সেই সাহসটা ও ফার্স্ট ধাপ থেকেই আমাদের এক্সপ্রেস করতে পারে এবং মানে ও যে মফস্বল বা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেখান থেকে একটা মানে চরিত্রগত কানেকশন ও ক্যারেক্টারটার সাথে ও তৈরি করতে পারে, যেটা আমাদের মনে হয় ওই রাউন্ডেই মনে হয়। এবারে ধরো যেগুলো সব থেকে টাফ এরিয়াস বা চ্যালেঞ্জিং এরিয়াস ছিল, যে তুমি এই ফুটপাতে শুয়ে বসে এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর, এটাই তোমার সংসার, এখানেই তুমি বাস করো, এখানেই তুমি খাওয়া দাও, এখানেই তুমি প্রেম করো, এইটা তুমি কিভাবে করবে? এবং ওই মানে 20 তারিখটা আমার খুব ডিস্টিংক্টলি মনে আছে, যে প্রথম ওই দুজন মানে শুভঙ্কর এবং বৈশাখী রাস্তায় ফুটপাতে শুয়ে একটা মানে প্রেমের দৃশ্য ওয়ার্কশপ টাইপের মানে আমাদেরকে করে দেখাচ্ছিল আর কি। যখন আমরা জানি তারপরের দিন জনতা কারফিউ হবে, তারপরে তো আবার খুলে যাবে এবং উইল কাম ব্যাক আগেন উইথ দিস। তো সেটা ঘটেনি, সেটা মানে হয়নি। এবারে শুভঙ্করের ব্যাপারে, শুভঙ্কর আমাদের সাথে আগে ছোট শর্ট ফিল্মসগুলো করেছিল, তো আমরা ওর এটা জানতাম, ওর ক্যালিবারটা আমরা জানি যে ওকে মোল্ড করলে কত দূর অবধি ওকে নিয়ে যাওয়া যাবে। হি ইজ আ ডিরেক্টরস ম্যাটেরিয়াল একদম, মানে অন্যভাবে ওকে কাজ করাতে চাইলে দ্য ডিরেক্টরস উইল ফেস প্রবলেমস, কিন্তু যদি ডিরেক্টর ওকে একদম একটা ছাঁচে ফেলে মোল্ড করার চেষ্টা করে, হি উইল পারফর্ম ইট অ্যাকর্ডিংলি। তো সেইটা আমরা ওর সাথে অ্যাওয়্যার ছিলাম ব্যাপারটা, তো ও মোটামুটি ফিক্সড ছিল মানে হাসানের চরিত্রটার জন্য। তো লক্ষ্মীভাবে মানে বৈশাখীভাবে পিকড আপ হয়। এবার এখানে বলে রাখার কথা যে তন্নিষ্ঠা কিন্তু এই লক্ষ্মীর জন্যই অডিশন দিতে এসেছিল, যেখান থেকে তন্নিষ্ঠা মামুনি হয়ে ওঠে কালকক্ষর। কার ভাগ্যে কি থাকে। একদমই। এবং এখানে যেহেতু তন্নিষ্ঠা খুবই পোটেনশিয়াল একজন পারফর্মার, তাই জন্য আমরা যে অন্য চরিত্রটির জন্য যেটা বলছিলাম মন পতঙ্গে সে ওটা করে, কিন্তু ওটা কখনোই আমাদের মানে ভাবনাতে ও ছিল না। কিন্তু এইভাবে ও মানে মানে মন পতঙ্গ দিতে এসে যে ও কালকক্ষতে ঢুকবে, এটার জার্নিটা কিন্তু এইটা। এবারে সীমা বিশ্বাস, আমরা যখন যে চরিত্রটাতে উনি কাজ করছেন সেটা যখন আমরা লিখি বা মানে আমাদের যখন জেনেসিস অফ দ্য আইডিয়াটাও তৈরি হয়, আমাদের সামনে কিন্তু যে রিফ্লেকশনটা ছিল ওয়াজ সীমা বিশ্বাস। এটা ওনাকে যদি পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। একদম ভাগ্যের ব্যাপার, যে এটা তো মানে আমরা ওনাকে ছাড়া কাউকে দেখতেও পাইনি, মানে প্রতিটা পরিচালক আমার মনে হয় তার একটা ভিজুয়াল ইম্প্যাক্ট সবসময় তার থাকে, সে যখন একটা চরিত্র। এবং উনি এক রাতের মধ্যে করেছেন হ্যাঁ। গল্পটা পুরো। মানে যখন আমরা ওই 2020 সালের স্টেটাসে ছিলাম, তখন মানে আমরা মানে দূর দূরান্ত অবধি কখনোই সীমা বিশ্বাসকে অ্যাপ্রোচ করবো এটাও ভাবিনি। কিন্তু এই যে যে জার্নিটা কালকক্ষ আমাদের এনে দেয়, আমার মনে হয় তোমাদের জন্য ভালো হয়েছে, যদি না হতো তুমি হয়তো না অ্যাপ্রোচ করতে পারতে না। অ্যাকচুয়ালি মন পতঙ্গ ডেবিউ হলে মানে হতো না, ছড়িয়ে লাট হয়ে যেতাম ট্রুলি স্পিকিং। তো সেখানে যখন মানে হয়তো এই ভরসাটাও বাকিটা করতো না এখন না যেটা না করে। একদম না দেখো, মন পতঙ্গ যখন প্রথম ভাবা হয়েছিল, ইট ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট সিরিয়াস ফিল্ম, ওখানে অন্য কোনো রস ছিল না। বাট যেহেতু আমরা সময়টাও পেয়ে যাই এবং স্কেলটাও বাড়ে, সেখানে কমেডি ঢোকে সেখানে এবং খুব ন্যাচারালি ঢোকে, মানে থ্রিলারও তো দেখলাম অনেক। থ্রিল, thrill তো কমেডি, আছেই। সব জিনিসগুলো ক্রাইম আস্তে আস্তে যেগুলো ঢোকে। যেভাবে ঢোকে আর কি। তো তখন আমরা যখন পরবর্তীকালে মানে 22-এ এসে সীমাদির সাথে যোগাযোগ করি, তখন একটু হলেও আমরা এক ধাপে গিয়েছি। আমাদের মানে পালকেও একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে এবং তখন যখন অরোরা ফিল্ম কর্পোরেশনের মতন একটা লেগেসির জায়গা থেকে মানে উনি কলটা করেন এবং সেই কলে আমিও কথা বলি, স্ক্রিপ্ট পাঠাও, 2 দিনের মধ্যে ওনার করাটা, এটা কিন্তু এইভাবেই মানে খুব মানে দুদিনও ম্যাজিক্যালি না, এবং ওই দিন কল হলো, তার পরের দিন একটা কথাবার্তা হয় এবং সেই হার্ড দিনই কপিটা স্ক্রিপ্টটা পাঠানো, পাঠানো হয়। হার্ড কপি পাঠানো, হার্ড কপি পাঠানোর পরের দিনই সকালবেলা ফোন করে আমি মানে উনি করছি। পাওয়ার পরের দিনই উনি বাহ। করছি এটা করে। আর জয়দা তো আমাদের চাইল্ডহুড ফ্যান্টাসি বলতে পারবো, মানে যখন আমরা ইন আর টিনস উইথ পাতাল ঘর এন্ড এভরিথিং,
মানে যেটা জয়দার শুরু, হুম। সেখান থেকে যদিও এই এই চরিত্রটার জন্য অন্য অনেককেই অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু তারাও তাদের নানান রকম এনগেজমেন্টের জন্য ফাইনালি আসতে পারেনি। তো যখন জয়দা মানে স্ক্রিপ্টটা শোনে এবং চরিত্রটার একটা অদ্ভুত লেয়ার উনি অ্যাড করেন, তো তখন আমাদের মনে হয় যে না, আমরা আর কারোর কথা ভাববো না, এটা জয় সেনগুপ্তরই করা উচিত। তারপরে অমিত সাহা রয়েছে, হু ইজ মানে নোন ফর হিজ নুয়ান্সেস, এবং এই জাতীয় চরিত্র করতে অমিত এতটাই সক্ষম। হি ইজ আ ফ্রেন্ড, হি ইজ আ ভেরি ওল্ড ফ্রেন্ড। একদমই, মানে অমিতের যাত্রা শুরু আর আমাদের SRFTI যখন আমরা কাজ করছি মানে পড়ছি, তখন থেকে অমিতের জার্নি শুরু। তো অটোমেটিক্যালি মানে অমিত এরকমই আমাদের বলে, তুই যদি আমাকে ডেকে বলিস দেওয়াল ধরে দাঁড়িয়ে থাক, এটাই তোর কাজ এই ছবিটাতে, তাতেও আমাকে আসতে হবে। তো হি ইজ দ্যাট ক্লোজ। বাহ, খুব ভালো লাগলো শুনে। আর একটা হাইট অফ আইরনি, যেটা 2021-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ডিরেক্টরের জন্য, পুষ্পার জন্য বোধহয়, খুব সম্ভবত আল্লু অর্জুন, খুব সম্ভবত বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টরের জন্য, সরি ঠিকঠাক কেন বলছি, আমাদের সাথেই পেয়েছিল, সরি আমাদের বেস্ট সাথেই অ্যাক্টরের পেয়েছিল। জন্য পেয়েছিল। কি বলে দিলাম। তো 2021-এ বেস্ট অ্যাক্টরের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল আল্লু অর্জুন। আর তোমরা পেয়েছিলে বেস্ট বাংলা ছবি। তোমরা একই সঙ্গে সিনেমা রিলিজ করছে 1 সপ্তাহ গ্যাপে। হাউ সুইট টাইম। এটা ভাবনি না, এবং তো গ্যারান্টি ভাবনি। ওটা ভাবিনি। তো দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন 2021-এর ছায়া জাগানো পুষ্পার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আল্লু অর্জুনকে টেক্কা দেওয়ার জন্য আমাদের মার্কেটে বাংলা থেকে আসছেন। সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া বাংলা সিনেমার 2 ডিরেক্টর তাদের সিনেমা নিয়ে এসেছেন, বুক চুতি লড়াই করছেন। আপনারা কালকেই যাবেন হলে সিনেমা দেখতে, অবশ্যই যাবেন। অবশ্যই, একদম অবশ্যই। তো আজকে মতো আড্ডা শেষ করছি, খুব ভালো লাগলো। আমার তো শেষ করতে দারুণ ইচ্ছে করছে না, আশা করি তোমরা বোর হবেনি। না না না, মানে ভীষণ রকম, মানে আমরা আড্ডাটাও এরকম সাইনোসোডিয়াল কার্ভের মতন চলেছে। তো তোমরা যদি কোনো উঠতি ডিরেক্টর বা কোনো দর্শক বা তোমার দর্শক কিছু বলতে চাও, বলতে পারো। একদমই দর্শকের উদ্দেশ্যে এটাই বলা, কালকে ফিল্মটা রিলিজ করছে কিছু হলে। আমরা চাইবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটার দেখুন, হল বুক করে, হল ভরিয়ে দিয়ে। এবং যদি আপনারা সিনেমাটা দেখেন, তবেই আমাদের মতো সিনেমার ক্ষেত্রে বেশি দিন হলে থাকা সম্ভব হবে, একদম। বেশি দর্শকের কাছ অবধি পৌঁছানো সম্ভব হবে। এবং আপনাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্য লোকের সঙ্গে বলুন, তাদের বলুন সিনেমাটা দেখতে। কিন্তু কারণ আজকের দিনে দাঁড়িয়ে সে যত বড় সিনেমা হোক আর যত ছোট সিনেমাই হোক, তার যতই প্রমোশনাল বাজেট থাকুক না কেন, ওয়ার্ড অফ মাউথের চেয়ে বড় পাবলিসিটি কিছু হতে পারে না। দর্শকের ভালো লাগাই কিন্তু আলটিমেট। আর সেটা কিন্তু ইটারনাল। আগেও সেই জিনিসটা হতো যে মানে কেউ ছবি দেখে এসে বলতো এই ওটা দেখতে যাস, তো সেটা কিন্তু মানে সেইটা কিন্তু এভারগ্রিন, সেটা প্রযোজ্য। তো তাই জন্য যেটা রাজদীপ বললো, আমিও একই কথা বলবো। এবং শেষ করব নতুন প্রজন্মের মানে সব মানে ডিরেক্টরস, আমাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, যে যারা ছবি বানাতে চাইছো, লড়াই করছো, হতাশ হওয়ার কিছু নেই। বিকজ তুমি অন্য ধরনের বলেই এই ধরনের কাজে আসতে চাইছো, না হলে এসোই না, না হলে ছবি বানানো বা এই 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 ফিল্ড তোমার জন্য না। দেয়ার আর মেনি ফিল্ডস ওয়ার ইউ ক্যান সারভাইভ ল্যাভিশলি ইন আ মাচ বেটার ওয়ে। এবং এই জার্নিতে আসার কোনো দরকারই নেই, সেটা করো। কিন্তু এটাতে আসলে এই টানাপোড়েন এটা থাকবে, এবং এটাই এনজয় করতে শিখতে হবে। খুব সুন্দর বললে, আমাকেও ইন্সপায়ার করলো কথাটা শুনে। তো আমি আজকে একটা দর্শকের মতো এটা শুনলাম দিদি থেকে, ভালো লাগলো শুনে। তো আজকের মতো আমরা এটা শেষ না, করছি। তুমি দর্শকের মতো না, এটা তুমি ক্রিয়েটরের মতন আরে শুনবে। ক্রিয়েটার মতো শুনো, ঠিক ঠিক। দেখো, এটা একটা পারফেক্ট ডিরেক্টর। আমি এটা দেখেছি, কিন্তু যখন ফিমেল ডিরেক্টর হয়ে যায় কেউ, ঠিক না, বেশি ঠিক করে দেয় না, তোমার থেকে বেশি ঠিক বলছে কিনা। একদম। আমি কিন্তু সেক্সি কথাবার্তা বলছি না, এটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। মানে মেয়েরা তো আলটিমেট জিনিস হচ্ছে মাই হয়ে যায়, তো ওই একটা ultimately- গোটা ইউনিটের মা, গোটা ইউনিটই ওকে মাই বলতো। আর এটা তো ফ্যাক্ট, বায়োলজিক্যাল ফ্যাক্ট যে মানে আমরা পুরুষরা কিন্তু ইমপারফেক্ট ক্রিয়েশন। মানে আমাদের হ্যাঁ, করে দেবো, ঠিক আছে, হয়ে যাবে। আমাদের সার্ভাইভ করারই কথা নয়, সার্ভাইভ করে আসি, এটাই আশ্চর্যের। তো হ্যাঁ, করে এটাও তো দেবো। বলা হয় যে ইন দ্য ফিউচার মানুষ যখন আরেকটু ইভলভ করবে, পুরুষরা থাকবেই না, সবাই নারী হয়ে যাবে। যাই হচ্ছে তাই হতে পারে হয়তো। তো যাই হোক, তোমাদের জন্য শুভেচ্ছা, আমরা সবাই সিনেমা দেখতে যাবো। একদম। তো আজকের মতো শেষ করছি। আমাদের খুব ভালো অনুষ্ঠানে আসার জন্য খুব ধন্যবাদ। তোমাদের আরো সিনেমা আসুক আমাদের জন্য, এবং আমরা যেন আবার আসতে পারি অবশ্যই আবার অন্য এসো, আলোচনা নিয়ে, অন্য আবার কথা এসো। নিয়ে। এবং আমরা চাইবো আরো
তোমাদের অন্য কাজকে দর্শকদের নিয়ে আসতে এবং আরও বেশি কাজ ছাড়াও আড্ডা মারতে। একদম। অবশ্যই এসো Absolutely. আমাদের একদম। বৈঠকখানা আড্ডাতে আবার এসো। ভালো থেকো, নমস্কার। একদম নমস্কার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। তো দর্শকরা, আজকে একটা খুব সুন্দর আড্ডা গেল আমাদের সঙ্গে, অনেকক্ষণে আড্ডা গেল। আমি আশা করছি বোধহয় ঘন্টা বেরিয়ে গেছে আমার যে মনে হয়। তো আমার তো ছাড়তে ইচ্ছাই করছিল না, কারণ আমি নিজেও একজন পরিচালক হিসেবে আজকে অনেক কিছু শিখলাম এখান থেকে। আর অনেক কিছু ব্যাক স্টোরি যেটা আমরা জানি, আমরা কম জানি, উনি এটা ফেস করেছেন, দর্শকরা জানতে পারলেন। তো আবারও সে কথা বলবো, বাংলা সিনেমা পাশে দাঁড়ান মানে বাংলা সব সিনেমার পাশে দাঁড়ান, এটা মাথায় রাখবেন। তো কালকে সিনেমা আসছে, পুষ্পা দেখে এসেছেন, কোনো অসুবিধা নেই, খাদান দেখতে যাবেন, আমিও যাবো, ওয়েট করে আছি। বাট মাঝে মন পতঙ্গ আসছে, খুব অল্প সংখ্যক হয়তো সিনেমা হল পাবে এরা। তো দেখুন, যদি আপনার আশেপাশে কোনো সিনেমা হল থাকে অবশ্যই দেখুন, কারণ আপনারা যদি এই সিনেমাগুলোর দিকে না তাকান, না যান, এই সিনেমাগুলো কিন্তু হারিয়ে যাবে। আর এটা খুব বড়, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা একবার লাপাতা লেডিসের সময় একবার দেখবেন, কেন আমি এখানে ইন্টারভিউ ছিল যখন কথা বলার সময়, কী হারে এই সিনেমাগুলোর মার্কেট পাচ্ছে না বা চেঞ্জ হচ্ছে। আমি তো অনেক ছোটো তার তুলনায়। তো ওখানে গিয়ে দেখবেন, জানবেন, সিনেমা পাশে দাঁড়ান, মন পতঙ্গ দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, আপনার বন্ধুদের জানাবেন, কারণ যদি বন্ধুরা না জানে আরও লোক জানতে পারবে না, সিনেমাটা হারিয়ে যাবে। কিছু বছর পর লোকে বলবে এই সিনেমাটা দেখলাম না কেন, সেটা করবেন না। তো অনেক বকবক করলাম, আজকের মতো শেষ করি। আমিও কালকে সিনেমাটা দেখতে যাব। আপনারা ভালো থাকবেন, শীতটা উপভোগ করুন, আর সিনেমাটা দেখুন, সুস্থ থাকুন। নমস্কার।